রিপোর্টিং ইন প্রগ্রেস। কোনো গন্ডগোল হয়ে যায় তো গেল। শোনো, এর আগের দিন আমি তোমাদেরকে যে উম, আমি তো কার্বোহাইড্রেট শুরু করেছিলাম না। দেখো তো, মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, গ্লুকোজ আর ফ্রুক্টোজের স্ট্রাকচার বুঝিয়েছিলাম। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে এগুলো কিছুই এনসিইআরটি তে নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে মনোস্যাকারাইডের স্ট্রাকচার যদি না বোঝো না, তাহলে না ডিএনএ স্ট্রাকচারে একটু অসুবিধা হবে। সেই জন্য এই স্ট্রাকচার গুলো একটু হলেও, মানে তোমাকে মুখস্থ করতে বলছি না, বা তোমাকে মনে রাখতে রেখে প্র্যাকটিস করতে বলছি না, তোমাকে বুঝতে বলছি যে একটু বুঝতেই হবে। তো গ্লুকোজ, এই গ্লুকোজের স্ট্রাকচার, এটা লিনিয়ার স্ট্রাকচার, যেটাতে অ্যালডিহাইড গ্রুপ ছিল। এই যে অ্যালডিহাইড গ্রুপ ছিল, তাই এটাকে বলে অ্যালডোস সুগার। আর ফ্রুক্টোজ সেম ফর্মুলা, কিন্তু ওটাতে কিটোন গ্রুপ থাকে, তাই কিটোজ সুগার। গ্লুকোজটা হচ্ছে একটা হেক্সাগোনাল স্ট্রাকচার, যাকে বলা হয় পেন্টোজ। পেন্টোজ ফর্ম বলা হয় গ্লুকোজ, কারণ এই রিং এর মধ্যে 5টা কার্বন আছে। আর ফ্রুক্টোজের রিং ফর্মটা হচ্ছে পেন্টাগোনাল হয়, যার মধ্যে 4টা কার্বন আছে, তাই এটাকে বলা হয় ফিউরাল সুগার। এই জিনিসগুলো একটু মাথায় রেখো। তো ব্যাপারটা হচ্ছে যে চলে আসো, আমি বলছি পলিস্যাকারাইড মানে যেটা তোমাদের ইয়েতে আছে, আহ, বইতে আছে। ধরে নাও এটা একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ, এই পরপর দুটো গ্লুকোজ লেগে, এরকম অনেকগুলো পরপর পরপর গ্লুকোজ লেগে লেগে একটা লম্বা চেইন বানানো। তাহলে ওটা পলিস্যাকারাইড, যেটাকে বলে সেলুলোজ। জানো তো, প্ল্যান্টের সেল ওয়াল সেলুলোজ দিয়ে তৈরি। এটা হচ্ছে সেলুলোজ, এরকম ভাবে তৈরি। এখানে দুটো ভাববা না, দুটো দেওয়া আছে, ভাবো যে অনেক লম্বা চেইন, থাউজেন্ডস এন্ড ল্যাক্স অফ গ্লুকোজ পর 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 লেগে লেগে এই সেলুলোজটা তৈরি করেছে। তো স্যার, গ্লুকোজ পর পর কিভাবে লাগছে, এরকম লাগার প্রসেসটা কি? মনে করো গ্লুকোজের স্ট্রাকচার, এই 1 নাম্বার কার্বন, 2, 3, 4, 5, 6 নাম্বার কার্বনটা বাইরে। আর এখানে একটা ও, এইখানে ছিল এইচ, এখানে ওএইচ, এখানে এইচ, ওএইচ, এইচ, ওএইচ, এখানেও এইচ, ওএইচ, এখানে একটা এইচ, আর এখানে ছিল CH2OH। এটা ছিল গ্লুকোজের স্ট্রাকচার। দেখবা C6H12O6 হচ্ছে এরকমই। মনে করো আর একটা গ্লুকোজ, আজ হচ্ছে না কেন, এরকমই মনে করো আর একটা গ্লুকোজ। দরজাটা বন্ধ করো। ম্যান ফাংশন হলেই তো মুশকিল। নিন, আমি গ্লুকোজের আর একটা স্ট্রাকচার আঁকি নিই। স্যার, পেন্সিল দাও তো। পিছিয়ে আচ্ছা, কোথায় ছিলাম?
তাহলে দেখো, এটা তো গ্লুকোজের একটা স্ট্রাকচার। এরকমই মনে করো আর একটা গ্লুকোজ কপি করলাম, এইখানে পেস্ট, এটাকে একটু রেড কালারের করে দিই, তাহলে বুঝতে পারবা। এই তো পরপর মনে করো দুটো গ্লুকোজ আছে, এই গ্লুকোজ দুটো কিভাবে একটার সাথে আরেকটা লাগবে। তো হয় কি যে এখান থেকে এই 1 নাম্বার কার্বন, এই 1 নাম্বার কার্বনের এখানে OH, আর এখানে যে 4 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বনের OH এর মধ্যে থেকে এই যে H, এটা কি হয়ে বেরিয়ে যাবে দেখো তো, H2O হয়ে বেরিয়ে গেল। H2 হয়ে বেরিয়ে গেল, তাহলে কার্বনের একটা হ্যান্ড ফ্রি হয়ে গেল, এইদিকে অক্সিজেনের একটা হ্যান্ড ফ্রি হয়ে গেল। এই দুটো হ্যান্ড দিয়ে এটা পরপর লেগে যায়। এই বন্ডটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। এর পরের দিন থেকে মেয়েরা সামনে বসবা আর ছেলেরা একদম পিছনে বসবা। এটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে? তো পরপর মনে রেখো, এগুলো সুগারের মধ্যে যখন সুগার বন্ড করে, একটা মনোস্যাকারাইড আর একটা মনোস্যাকারাইডের সঙ্গে যখন বন্ড করে, তখন ওটাকে গ্লাইকোসাইডিক বন্ড বলে। তো এই যে এখানে দেখো, এটা একটা গ্লুকোজ, ওটা একটা গ্লুকোজ। এইখানে হচ্ছে তোমার আগে থেকে কি ছিল, এখানে OH ছিল, সি এর সাথে OH ছিল। আর এইটা হচ্ছে একটা, এটা 4 নাম্বার কার্বন, এইখানে একটা OH ছিল। তো কি হয়েছে, এখান থেকে OH আর এখান থেকে H, এখান থেকে OH আর এখান থেকে H, এটা জল হয়ে বেরিয়ে গেছে। ঠিক। আর এই যে কার্বন আর অক্সিজেনের মাঝখানে একটা বন্ড হয়ে গেছে, গ্লাইকোসাইডিক বন্ড। কিন্তু ওই বন্ডটা একটু দেখতে সুন্দর করার জন্য এই ওটাকে এখানে লিখেছে, এই জায়গাটায় লিখেছে, এইখানটাতে ও লিখেছে। তাহলে এরকম করে হচ্ছে তোমার গ্লাইকোসাইডিক বন্ড পরপর পরপর এরকম করে তৈরি হচ্ছে। তো ধরে নাও এটা হচ্ছে ফার্স্ট, এইটা মনে করো ফার্স্ট সুগার, আর এটা মনে করো লাস্ট সুগার। তো ফার্স্ট সুগারটা মানে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা লেফট সাইড, আর ওই দিকটা হচ্ছে তোমার রাইট সাইড। তো একটা পলিস্যাকারাইডের, পলিস্যাকারাইড মানে কি অনেকগুলো সুগার পরপর লেগে যে স্যাকারাইডটা তৈরি করলো, এটার লেফট সাইডের যে সুগারটা, এই সাইডটা, এটাকে বলা হয় নন রিডিউসিং এন্ড। এটাকে বলা হয় নন রিডিউসিং এন্ড, কারণ এই কার্বনটা এইদিকে আর কোনো বন্ড ফর্ম করেনি, সেই জন্য। কিন্তু এই কার্বনটা, এই কার্বনটা এইদিকে আরো একটা সুগারের সাথে লাগতে পারে, লেগে ওটাকে রিডিউস করে দিতে পারে, তাই এটাকে বলা হয় রিডিউসিং এন্ড। বাড়ি চলে যাও, একবারও গিয়ে নাই কিছু নাই। এই দিকটাকে বলা হয় রিডিউসিং এন্ড। পরে এইটা হচ্ছে তোমার রিডিউসিং এন্ড, কারণ এই দিকের কার্বনটা আরেকটা সুগারের সাথে লেগে যেতে পারে, আরেকটা সুগারের সাথে লেগে যেতে পারে, সেটা আবার আবার এই দিকটা রিডিউসিং এন্ড, সেটা আর একটা সুগারের সাথে লেগে যেতে পারে, এরকম করে। তাই লেফট সাইডটাকে বলা হয় নন রিডিউসিং এন্ড, কারণ এই দিকে আর কোনো সুগার লাগে না। কিন্তু ওই দিকে এই যে 1 নাম্বার কার্বনটা আবার আর একটা সুগারের সাথে লাগতে পারে, অন্য আর একটাকে রিডিউস করে আর একটার সাথে লেগে গেলো, তাই এই এই রাইট সাইডকে সবসময় বলা হয় রিডিউসিং এন্ড। মনে করো এটা একটা পলিস্যাকারাইড, এটা একটা সুগার, এটা একটা সুগার, এটা একটা সুগার, এটা একটা সুগার, এরকম পর 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 আছে। তাহলে এই লেফট সাইডটা হবে নন রিডিউসিং এন্ড, আর রাইট সাইডটা হবে হচ্ছে তোমার রিডিউসিং এন্ড। কারণ এর পরে আরেকটা সুগার লাগতে পারে, সেটা হয়ে গেল, এটা আবার হয়ে গেল রিডিউসিং এন্ড। তো এটা, এই জিনিসটা মনে রেখো। তো এইগুলো জিনিস কিন্তু তোমার এনসিইআরটি তে কিন্তু আছে, দেখো, যেটা অ্যাসিড সলিউবল প্যালেট, সরি অ্যাসিড ইনসলিউবল প্যালেট, অ্যাসিড ইনসলিউবল পুল, কারণ এটা একটা ম্যাক্রোমলিকিউল, হ্যাজ অলসো পলিস্যাকারাইড, এই যে এটা একটা ম্যাক্রোমলিকিউল, তাহলে এটা ইনসলিউবল হবে অবশ্যই। এটা তো একদম শুরুর দিকেই আমি বলেছি।
So polysaccharides are long chains of sugar. They are threads, মানে সুতোর মতো, literally a cotton thread containing different monosaccharides as a building block. এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। হোয়াট ইজ পলিস্যাকারাইড? তো ফর এক্সাম্পল যেমন ধরো সেলুলোজ। সেলুলোজ এই যে এখনই স্ট্রাকচার দেখালাম, সেলুলোজ হচ্ছে লং চেইন অফ গ্লুকোজ, অনেকগুলো গ্লুকোজ পর 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 লেগে একটা সেলুলোজ তৈরি, সরি, সেলুলোজ তৈরি করে। আর সেলুলোজ ইজ এ হোমোপলিমার। এবার বলো হোমোপলিমার মানে কি? এর আগের দিন আমি অ্যামাইনো অ্যাসিড বোঝানোর, প্রোটিন বোঝানোর সময় বলেছিলাম হোমোপলিমার মানে কি ছিল। হোমোপলিমার মানে কি ছিল বলো? না, হোমোপলিমার মানে ছিল, হোমো মিন্স ছিল সেম, সেম, সবগুলোই গ্লুকোজ, সবগুলোই এখানে কি গ্লুকোজ, তো সবগুলোই সেম, তাই হোমোপলিমার। যেমন পলিমার যা সবগুলো ইউনিট যদি সেম হয় তাহলে হোমোপলিমার বলি, আর যদি আলাদা আলাদা হয় তাহলে কি ছিল না, যদি আলাদা আলাদা হয় হেটেরোপলিমার। প্রোটিনটা কি ছিল, হোমো না হেটেরো? প্রোটিন কি ছিল, হেটেরো, কারণ ওর অ্যামাইনো অ্যাসিড গুলো আলাদা আলাদা। কিন্তু তোমার পলিস্যাকারাইড হোমো হতে পারে, হেটেরো হতে পারে। যেমন তোমার সেলুলোজ কিন্তু একটা হোমো পলিমার, কারণ ওখানে সবগুলোই গ্লুকোজ। তারপর হচ্ছে এই সেলুলোজের স্ট্রাকচার তোমাদেরকে দেখালাম, এই যে এটা হচ্ছে একটা সেলুলোজের স্ট্রাকচার। যদিও এখানে মাত্র দুটো, দুইটাই গ্লুকোজ আঁকানো আছে, কিন্তু ইমাজিন করো এখানে থাউজেন্ড, ল্যাক্স, ক্রোর গ্লুকোজ পর 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 লেগে আছে। গ্লুকোজ, একটা গ্লুকোজ আর একটা গ্লুকোজের সাথে যখন লাগে তখন ওটাকে কি বলে, তোমার হচ্ছে কোন বন্ড? গ্লাইকোসাইডিক বন্ড, মনে রাখবা। যে কোনো সুগার, যে কোনো সুগারের সাথে যখন লাগে তখন ওটা গ্লাইকোসাইডিক বন্ড হয়। আচ্ছা, তারপরে দেখো এনসিইআরটি তে এবার কি লেখা আছে, স্টার্চ। স্টার্চও একটা পলিস্যাকারাইড। কে স্টার্চ ইজ এ ভ্যারিয়েন্ট অফ দিস। এবার কথাটার মানে বলো, তাহলে স্টার্চ কি দিয়ে তৈরি? তুমি একটু আগে সেলুলোজ করলা, সেলুলোজের পরেই বলেছে স্টার্চ ইজ এ ভ্যারিয়েন্ট অফ দিস, তার মানে এখানে দিসটা কে হলো? দিস হচ্ছে সেলুলোজ হলো, বুঝতে পারলা? মানে সেলুলোজেরই আর একটা ভ্যারিয়েন্ট হচ্ছে স্টার্চ। তার মানে স্টার্চও বলো তাহলে কি দিয়ে তৈরি? না স্টার্চ, হ্যাঁ বলো বলো, স্টার্চও কি কি দিয়ে তৈরি? না না, গ্লুকোজ দিয়েই তৈরি সব। কিন্তু তাহলে স্যার সেলুলোজ আর স্টার্চের মধ্যে ডিফারেন্স কি? সেলুলোজ আর স্টার্চের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই, যে সেলুলোজ এরকম লম্বা চেনের মতো হয়, পর 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 গ্লুকোজ গুলো লেগে, কিন্তু স্টার্চ অন দি আদার হ্যান্ড, এই যে দেখো স্টার্চ হচ্ছে এরকম হেলিকাল হয়। এখান থেকে হচ্ছে স্টার্চের ছড়ি, এইখান থেকে। এই যে এইটাও দেখো, এটা গ্লুকোজ গ্লুকোজ গ্লুকোজ, পরপর পরপর, 1 নম্বর কার্বনের সাথে 4 নম্বর কার্বন, 1 নম্বর কার্বনের সাথে 4 নম্বর কার্বন, 1 নম্বরের সাথে 4 নম্বর কার্বন। বলো তাহলে এটা কোনটা রিডিউসিং এন্ড বলবো বলো তো? এ, এই দিকটা না এই দিকটা? এ না বি? বি হচ্ছে রিডিউসিং এন্ড, কারণ এখানে পরে আর একটা সুগার লাগতে পারে, হ্যাঁ কি না? এটা হচ্ছে রিডিউসিং এন্ড। আর এই দিকটাকে বলবো নন রিডিউসিং এন্ড। কিন্তু সেলুলোজের সাথে স্টার্চের, স্টার্চের ডিফারেন্সটা কি? স্টার্চ হচ্ছে এরকম হেলিকাল হয়, মানে গ্লুকোজ গুলো পরপর লেগে লেগে এরকম পেঁচিয়ে যায়। এই যে যেমন দেখো এখানে আমি একটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার পটেটোর স্টার্চ, এই যে A নম্বর ছবিটা পটেটোর স্টার্চ। তারপরে হচ্ছে আহ তারপরে C নম্বরটা হচ্ছে মেইজ, মেইজ ভুট্টার স্টার্চ। হ্যাঁ, D নম্বরটা হচ্ছে তোমার পি, মানে ছোলা। D নম্বরটা বোধহয়, এই তো ডি, D নম্বরটা হচ্ছে তোমার ছোলার স্টার্চ। কারণ স্টার প্ল্যান্ট কোন ফর্মে ফুডকে স্টোর করে বলো? স্টার্চ। গ্লুকোজ তো তৈরি করে কিন্তু স্টোর করে কোন ফর্মে? স্টার্চ। তো স্টার্চ কিরকম হয়, এরকম এমন হয় যে এমন একটা পলিস্যাকারাইড যেটা পর পর এরকম লেগে লেগে এরকম পেঁচিয়ে যায়। এবার বলো তো আহ, কোন কেমিক্যালের সঙ্গে স্টার্চ রিয়াক্ট করে ব্লু ব্ল্যাক কালার প্রডিউস করে? আয়োডিন। তো এবার কেন স্যার? কারণ স্টার্চের কালারটা, সরি, স্টার্চের স্ট্রাকচারটা এরকম হেলিকাল হওয়ার জন্য আয়োডিনের মলিকিউল আটকে যায়, ওই জন্য স্টার্চ আয়োডিনের সাথে রিয়াক্ট করে ব্লু ব্ল্যাক কালার প্রডিউস করে।
হ্যাঁ, অন্য তোমার সেলুলোজ করবে না। সেলুলোজ করবে না, কারণ সেলুলোজের লিনিয়ার স্ট্রাকচার হয়, আয়োডিন আটকে থাকবে না। বুঝতে পারলা? দেখো এখানে লেখা আছে সব এগুলো। কোনগুলো? এগুলো তো আগের দিনই বুঝিয়েছি, গ্লুকোজের স্ট্রাকচার, ফ্রুক্টোজের স্ট্রাকচার। কোনটা? এটা তো সেলুলোজের স্ট্রাকচার। হ্যাঁ, না না, এটা আগাতে হবে না, এগুলো আগাতে হবে না, বুঝবো তাহলেই হবে। এই যে another starch is a variant of this but present at storehouse of energy in plant tissue, এই যে প্ল্যান্ট যে স্টার্চ কে স্টোর করে রাখে। আর এই যে দেখো এখানে লেখা আছে যে স্টার্চ starch form helical secondary structure. In fact, starch can hold iodine molecule in the helical portion, মানে ওই প্যাচ গুলোর মধ্যে আটকে যায়। The starch iodine is blue in color. স্টার্চের সাথে আয়োডিন রিঅ্যাক্ট করে ব্লু ব্ল্যাক কালার, মানে ব্লু কালার প্রডিউস করে। সব লেখা আছে ওই আয়োডিন। ঠিক আছে, এবার চলে আসো, অ্যানিমাল কোন ফর্মে ফুড স্টোর করে বলো তো? আমরা কোন ফর্মে ফুড স্টোর করি? লিভারের মধ্যে গ্লাইকোজেন, এই যে দেখো লেখা আছে গ্লাইকোজেন। গ্লাইকোজেনের স্ট্রাকচার এনসিইআরটি তেই আছে, এই যে দেখো গ্লাইকোজেন। এই যে দেখবা ফিগারের ক্যাপশন পড়বা কিন্তু, এই যে এ পোর্শন অফ গ্লাইকোজেন, মানে গ্লাইকোজেনটা বিশাল বড় একটা পলিস্যাকারাইড, যেখানে আমি দেখতে পাচ্ছি এই যে এটা একটা চেন। মনে করো এটা গ্লুকোজ 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 দিয়ে একটা চেন, তার সঙ্গে একটা ব্রাঞ্চ লেগেছে, তার সাথে একটা ব্রাঞ্চ লেগেছে, তার সাথে একটা ব্রাঞ্চ লেগেছে। এরকম ব্রাঞ্চ হয় আমাদের গ্লাইকোজেন, এরকম ব্রাঞ্চ হয়। স্টার্চ হেলিকাল হয়, গ্লাইকোজেন ব্রাঞ্চ হয়। এই যে এটা একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ, এই 1 নাম্বার কার্বনের সাথে 4 নাম্বার কার্বনের মাঝখানে এটা কি বন্ড? গ্লাইকোসাইডিক বন্ড। বুঝতে পারলা? এরকম করে জিনিসটাকে বুঝতে হবে। এই যে ব্রাঞ্চিং এর স্ট্রাকচারটাও দিয়েছে, এই যে দেখো, মনে করো এইটা একটা গ্লুকোজের চেন, আর তার সাথে এই দিক থেকে দেখো, এই দিক থেকে লেগে এসেছে আর একটা ব্রাঞ্চ। বুঝতে পারলাম? এটা হচ্ছে গ্লাইকোজেনের স্ট্রাকচার। তো গ্লাইকোজেনের স্ট্রাকচার এনসিইআরটি তেই আছে। তারপরে কি আছে গ্লাইকোজেনের পরে? ইনিউলিন। ইনিউলিন হচ্ছে ফ্রুক্টোজের পলিমার, ফ্রুক্টোজ। এতক্ষণ যেগুলো বললাম ওগুলো ছিল গ্লুকোজের পলিমার। আচ্ছা, তারপরে ওই যে আহ এইখানে কি লেখা আছে দেখো ভালো করে, লেফট সাইড কে কি বলে? সরি, রাইট সাইড, রাইট এন্ড কে কি বলে? রিডিউসিং এন্ড। আর লেফট এন্ড কে কি বলে? নন রিডিউসিং এন্ড। আর এটা হচ্ছে গ্লাইকোজেন হচ্ছে একটা ব্রাঞ্চের মতো একটা স্ট্রাকচার, নিচে একটা দেওয়া আছে, ফিগার 9.2 এরকম। তাহলে এইটা হয়ে গেল তোমার পলিস্যাকারাইড। আরো অনেক ফর্ম আছে পলিস্যাকারাইডের। এই যে সেলুলোজ কোথায় পাওয়া যায়? সেলুলোজ এখনই পড়ালাম, প্ল্যান্টের সেল ওয়ালে পাওয়া যায় হচ্ছে সেলুলোজ। পেপার যেটা আমরা তৈরি করি, পেপার ইজ নাথিং বাট সেলুলোজোইক, মানে সেলুলোজ দিয়ে তৈরি। আরো অনেক কমপ্লেক্স পলিস্যাকারাইডও আছে, যেগুলো হচ্ছে প্ল্যান্টের বিল্ডিং ব্লক তৈরি করে। তার সাথে অ্যামাইনো সুগার কমপ্লেক্স আছে, তারপরে কেমিক্যালি মডিফাইড সুগার আছে, যেমন গ্লুকোজ অ্যামাইন। দেখাবো গ্লুকোজ অ্যামাইন। গ্লুকোজ অ্যামাইন একটু কমপ্লেক্স স্ট্রাকচার। কিরকম কমপ্লেক্স স্ট্রাকচার? এই যে দেখো, এই যে এটা হচ্ছে গ্লুকোজ অ্যামাইন। এই যে গ্লুকোজ অ্যামাইন, ডি মানে জিজ্ঞাসা করো না, ডি মানে ডেক্সট্রা রোটেটরি, ওগুলো দরকার নাই। মনে এটা হচ্ছে গ্লুকোজ অ্যামাইন কেন? কারণ এর হচ্ছে এই যে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন, এই যে 6 নাম্বার কার্বন, তার মানে C6 H12O6 গ্লুকোজ। কিন্তু গ্লুকোজের 2 নাম্বার কার্বনে এটা কি গ্রুপ লেগে আছে বলতো? NH2 মানে কি গ্রুপ? অ্যামাইনো গ্রুপ। তাই এটার নাম হয়ে গেল গ্লুকোজ অ্যামাইন। এমন একটা গ্লুকোজ যার সাথে অ্যামাইনো গ্রুপ লেগে আছে। তো এগুলো আরো কমপ্লেক্স ফর্ম। গ্লুকোজ অ্যামাইন একটা ফর্ম হলো। তারপরে কি লেখা আছে দেখো, এন অ্যাসিটাইল গ্যালাক্টোজ অ্যামাইন। পেয়েছো? এন অ্যাসিটাইল গ্যালাক্টোজ অ্যামাইন। এই যে এটা হচ্ছে এন অ্যাসিটাইল গ্যালাক্টোজ অ্যামাইন। এন, সরি এনটা ক্যাপিটালে হবে, এন অ্যাসিটাইল গ্যালাক্টোজ অ্যামাইন। কেন এটার নাম? কারণ এই যে দেখো এখানে অ্যাসিটাইল গ্রুপ আছে। ক্লাস তোমার হচ্ছে 10 এর পড়া অ্যাসিটাইল গ্রুপ, তোমার CH3 C
তোমার ডবল বন্ড ও। এই যে দেখো এটা এইখানটাতে একটা সি ইমাজিন করো, এই যে CH3, সি ডবল বন্ড ও, আর একটা হাতে অ্যামিন গ্রুপ লেগে আছে, তাহলে এটার নাম হয়ে গেল এন। এই যে এই গ্রুপটার নামই হচ্ছে অ্যাসিটাইল গ্রুপ, এই গ্রুপটার নাম কি? অ্যাসিটাইল গ্রুপ। তাই এটার নাম হয়ে গেল এন অ্যাসিটাইল গ্যালাক্টোস্যামাইন। অ্যামাইন কেন? কারণ এখানে আবার অ্যামাইনো গ্রুপ আছে। অনেক ডিটেইলে বলা যেতে পারে, কিন্তু মোটামুটি আমি ছিনিয়ে দিচ্ছি। তো এইগুলো তোমার হচ্ছে সুগারের আরো অনেক কমপ্লেক্স ফর্ম। দেখো এখানে লেখা আছে কি পরে, এই যে মোর কমপ্লেক্স পলিস্যাকারাইড, এগুলো মোর কমপ্লেক্স পলিস্যাকারাইড, যেগুলো কিসের কাজে লাগে? প্ল্যান্টের বিল্ডিং ব্লক, অ্যামাইনো সুগার, কেমিক্যালি মডিফাইড সুগার। একটা এক্সাম্পল দেওয়া আছে গ্লুকোজামাইন, একটা দেওয়া আছে এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামাইন, দুটোই দেখিয়ে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আর্থ্রোপোড। আর্থ্রোপোডের এক্সোস্কেলিটন, এটা আবার কি স্যার? আর্থ্রোপোড মানে যে কোনো পোকা, ধরে নাও হরিণ, মশা, মাছি। হ্যাঁ, তো ধরে নাও হচ্ছে পিঁপড়া, একটা পিঁপড়াকে যদি এরকম ভাবে ডলো, কেমন পিঁপড়ার বডিটার থেকে কেমন পাপড় পাপড় বের হয়ে আসে, তাই না? ওটাকেই বলে এক্সোস্কেলিটন। আর্থ্রোপোডের যে বাইরের বডিটা, খোলসটা যেটা, ওটাকে এক্সোস্কেলিটন বলে। ওইটাও একটা সুগার দিয়ে তৈরি, কমপ্লেক্স সুগার, যেই সুগারটার নাম হচ্ছে কি? কাইটিন। তো দিস কমপ্লেক্স পলিস্যাকারাইডস আর মোস্টলি হোমোপলিমার্স, মানে এগুলো সবগুলো সেম ইউনিট দিয়েই তৈরি। এগুলো কিন্তু খুব আসে এগুলো পরীক্ষায়, পলিস্যাকারাইড থেকে এগুলো। এখান থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলো। হ্যাঁ, হ্যাঁ, যে কোনো দুটা সুগারের মধ্যে, গ্লুকোজ গ্লুকোজ, গ্লুকোজ ফ্রুক্টোজ, মোট কথা মনে রাখবা পলিস্যাকারাইডের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ড থাকে। আচ্ছা, এবার এনসিইআরটি তে দেখিয়ে দিই তোমাদেরকে গ্লুকোজের আর ফ্রুক্টোজের স্ট্রাকচার। এই যে এই পেজটাতে চলে আসো, যেই পেজে সব ফিগার গুলো আছে, দেখা গেলো। এই যে একদম সবার ফার্স্টে দেখো গ্লুকোজ আর, সরি, গ্লুকোজ আর রাইবোজের স্ট্রাকচার আছে, গ্লুকোজ আর রাইবোজ। এটা কিন্তু রিং স্ট্রাকচার দেওয়া আছে। গ্লুকোজের ফর্মুলা কি? গ্লুকোজের ফর্মুলা কি? C6H12O6। এই তো 1 2 3 4 5 6, 6টা কার্বন, C6 হয়ে গেল। এবার গ্লুকোজ কি ধরনের সুগার বলেছিলাম মনে আছে? কি ধরনের সুগার বলেছিলাম? অ্যালডোস সুগার। অ্যালডোস সুগার মানে অ্যালডিহাইড গ্রুপ, CHO। তাহলে আগে CHO বসিয়ে দিলাম, তারপরে আগে OH গুলো বসাবো। এইদিকে OH, এইদিকে OH, তারপরে এইদিকে তিনটা OH, তিনটা OH। বাদ বাকি প্লেস গুলোতে ভ্যালেন্সি অনুযায়ী হাইড্রোজেন বসিয়ে দেবো। হয়ে গেল। এই হয়ে গেল গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচার, আর এটা হচ্ছে গ্লুকোজের কি? রিং স্ট্রাকচার। এটা গ্লুকোজের রিং স্ট্রাকচার, যেখানে তোমার মনে রাখতে হবে 1 2 3 4 5 6, তো 5 নাম্বার আর 2 নাম্বার কার্বন, 5 নাম্বার আর 1 নাম্বার কার্বনের মধ্যে কিন্তু একটা ঘটনা ঘটে। মনে পড়ছে কি? এই যে এটা এখানে সি, এটা 5 নাম্বার কার্বন, এই যে 5 নাম্বার, একদিকে ছিল এইচ, তাই কি না? মনে পড়ছে, একদিকে ছিল এইচ, একদিকে কি ছিল? ওইচ। আর এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, হচ্ছে এই যে এটা 1 নাম্বার কার্বন। কিন্তু ওটার সাথে শুরুতে তো ওই ছিল না, শুরুতে কি ছিল? শুধু সি ডবল বন্ড ও। কিন্তু এই রিংটাকে কমপ্লিট করার জন্য মনে পড়লো, এবার হাইড্রোজেনটা এখান থেকে বেরিয়ে এখানে চলে আসে। ওই জিনিসটা কিন্তু এখানে মাথায় রাখতে হবে একটু। ওই অ্যাকচুয়াল এটা হচ্ছে রিং স্ট্রাকচার, এটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। রাইবোজ, রাইবোজ সুগারও হচ্ছে তোমার অ্যালডোস সুগার। রাইবোজ সুগার ও অ্যালডোস সুগার। এখানে কটা কার্বন? এই যে এখানে 1 2 3 4, বাইরে একটা 5। তো এটার স্ট্রাকচার কিছুই না, তুমি 5টা কার্বন ড্র করো, 1 2 3 4 5। এবার 1 নাম্বার কার্বনে কি আছে? এটা অ্যালডোস সুগার, তো 1 নাম্বার কার্বনে আগে অ্যালডিহাইড গ্রুপ আঁকিয়ে দাও, CH ডবল বন্ড O। হলো? তারপরে একটা এইদিকে OH দাও, বাকিগুলোতেও আগে OH বসিয়ে দাও। আর ভ্যালেন্সি অনুযায়ী এবার কি বসাবো? হাইড্রোজেন বসিয়ে দিব। এই তো ফর্মুলা কি আছে এটার? C5H10O5।
দেখো গোনো, C5 1 2 3 4 5, 5টা কার্বন। H10 1 2 3, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10টা হয়ে গেল H10। আর অক্সিজেন 5টা, 1 2 3 4 5, O5। কোনটা কি সুগার ওটা মনে রাখলে এই জিনিসগুলা করে নেওয়া যায়। এখানেও কিন্তু মনে রেখো, এই যে 4 নাম্বার কার্বন আর 1 নাম্বার কার্বনে একটা ওই ঘটনাটা ঘটেছে। এই যে 4 নাম্বার কার্বন আর এই যে 1 নাম্বার কার্বন, মনে মনে রাখবা এখান থেকে এইচটা খুলে এইখানে চলে যায় এই রিংটাকে কমপ্লিট করার জন্য। এখানে তো এটা সি, এখানে এইচ ছিল, এই যে 4 নাম্বার কার্বনের এইচ, আর এখানে ছিল ও এইচ, থাকি না এই যে ও এইচ, কিন্তু এই এইচটা খুলে এখানে চলে গেছে, এইখানে 1 নাম্বার কার্বনে গিয়ে চলে গেছে এইখানে, সেই জন্য রিংটাকে কমপ্লিট করার জন্য। তো লিনিয়ার স্ট্রাকচার আর তোমার হচ্ছে রিং স্ট্রাকচার দেখতে একটু আলাদা লাগে, মনে হবে যেন পজিশন গুলো গন্ডগোল হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা হয় না। কি বুঝতে পারলা? এটা হচ্ছে রাইবোজ সুগারের তোমার স্ট্রাকচার, লিনিয়ার স্ট্রাকচার। তো যাই হোক, গ্লুকোজ আর রাইবোজের স্ট্রাকচার দুটো ভালো করে দেখে রেখো, এগুলো মুখস্থ করো বা প্র্যাকটিস করো। পরে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবে, আমি আবার শিখিয়ে দেবো গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচার থেকে কিভাবে রিং স্ট্রাকচার বানাতে হয়। রিং স্ট্রাকচার দিয়েই তো তোমাকে বানাতে হবে সব, লিনিয়ার স্ট্রাকচার না, রিং স্ট্রাকচার দিয়েই লাগবে। আচ্ছা, এবার চলে আসি আজকে আমাদের সব থেকে এক্সাইটিং যেটা পার্ট, হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড। এখান থেকে নোট ডাউন করবো আপনি, মানে আমি যা যা এখানে করব সেগুলো হচ্ছে খাতাতে লিখতে থাকবা, মানে আমি যা বোর্ড ওয়ার্ক করবো সব। নিউক্লিক অ্যাসিড, দেখি আমার স্পিডের সাথে কে কোপ আপ করতে পারে। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক কথাটা আসছে নিউক্লিয়াস থেকে, ঠিক আছে। নিউক্লিক, নিউক্লিক হচ্ছে অ্যাডজেক্টিভ, নিউক্লিয়াস নাউন, নিউক্লিক হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে নিউক্লিয়াসের মধ্যে যে অ্যাসিড থাকে, তোমাদের ডিএনএ এর ফুল ফর্ম মনে আছে? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আর এন এ মনে আছে? রাইবোনিউক্লিক অ্যাসিড। তার মানে নিউক্লিক অ্যাসিড মানে নিউক্লিয়াসের মধ্যে থাকা এক ধরনের অ্যাসিড, যেগুলো হচ্ছে ডিএনএ আর আরএনএ। তার মানে নিউক্লিক অ্যাসিড বলতে আমরা এখন কি পড়বো, ডিএনএ আর আরএনএ এর স্ট্রাকচার পড়বো, ঠিক আছে। ডিএনএ আর আরএনএ স্ট্রাকচার পড়বো, খুবই দারুণ জিনিস। তাহলে প্রথমে আমি এইভাবে করবা, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড ইজ মেড আপ অফ থ্রি থিংস। একটা হচ্ছে তোমার নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস, ঠিক। একটা হয়ে গেল তোমার পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার। আর একটা হচ্ছে তোমার ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। নাইট্রোজেন বেসের আর একটা নাম যেটা এনসিইআরটি তে লেখা আছে, সেটা হচ্ছে তোমার হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। এটার মানেটা আমি পরে বলে দেব। হেটেরোসাইক্লিক কম্পাউন্ড, ঠিক আছে। এবার নাইট্রোজেন বেস হচ্ছে তোমার দুই রকমের হয়, নাইট্রোজেন বেস দুই রকমের হয়। একটা হচ্ছে পিউরিন,
একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। পিউরিন আর পিরিমিডিন, ঠিক। পিউরিনের স্ট্রাকচার হচ্ছে তোমার, আগে দেখে নিবা, আগে আঁকাবা না। পিউরিনের স্ট্রাকচার হচ্ছে তোমার এইরকম দুটো রিং থাকে। একটা হচ্ছে তোমার হেক্সাগোনাল, একটা হেক্সাগোনাল রিং থাকে, আর একটা হচ্ছে তোমার পেন্টাগোনাল রিং থাকে। একটা হেক্সাগোনাল আর একটা পেন্টাগোনাল রিং থাকে। একটাতে 6টা সাইড, একটাতে 5টা সাইড, ঠিক। এবার এইখানে দেখো, এখানে আগে দেখে নাও। 1 নাম্বার পজিশনে থাকে নাইট্রোজেন, 2 নাম্বার পজিশনে থাকে কার্বন, 3 নাম্বার পজিশনে থাকে নাইট্রোজেন, 4 নাম্বার পজিশনে থাকে কার্বন, 5 নাম্বার পজিশনে কার্বন, 6 নাম্বার পজিশনেও কার্বন, 7 নাম্বার পজিশনে নাইট্রোজেন, 8 নাম্বার পজিশনে কার্বন, 9 নাম্বার পজিশনে নাইট্রোজেন। ঠিক আছে। এবার নর্মালি কি হয়, যে কার্বন গুলোর সাথে হাইড্রোজেন লেগে থাকে ভ্যালেন্সি ঠিক রাখার জন্য। এই দেখো, কার্বনের ভ্যালেন্সি এইদিকে একটা এইচ, এইদিকে একটা নাইট্রোজেনের এখান থেকে একটা এইচ, এই 2 নাম্বার কার্বন থেকে একটা এইচ, আর 4 নাম্বার কার্বন থেকে একটা এইচ। ঠিক আছে। তবুও দেখো কার্বনের ভ্যালেন্সি ঠিক হলো না। কার্বনের ভ্যালেন্সি এখনো 3ই হয়ে আছে। দেখো এই 2 নাম্বার কার্বনকে ধরো 1 2 3 হয়ে আছে, তাহলে ওটাকে 4 করার জন্য এখানে একটা ডবল বন্ড বসাতে হবে। তাহলে এই কার্বনে এখানে একটা ডবল বন্ড বসাতে হবে, এখানে একটা ডবল বন্ড বসাতে হবে, এখানে একটা ডবল বন্ড বসাতে হবে এই জায়গাটায়। তাহলে দেখো তোমার সব এবার স্ট্রাকচারটা ঠিক হবে। এটা হচ্ছে পিউরিনের কমন স্ট্রাকচার, এটা হচ্ছে পিউরিনের কমন স্ট্রাকচার, এটা হচ্ছে পিউরিনের কমন স্ট্রাকচার। অন দি আদার হ্যান্ড পিরিমিডিন, পিরিমিডিন হচ্ছে সিঙ্গেল রিং হয়। পিরিমিডিন সিঙ্গেল রিং হয়, হেক্সাগোনাল। 1 2 3 4 5 6। এবার এর পজিশন কোথা থেকে শুরু, এর এখান থেকে শুরু। হ্যাঁ, দেখাচ্ছি দাঁড়াও। এন, এটা 1 নাম্বার পজিশনে নাইট্রোজেন, 2 নাম্বার পজিশনে কার্বন, 3 নাম্বার পজিশনে নাইট্রোজেন, 4 নাম্বার পজিশনে কার্বন, 5 নাম্বার পজিশনে কার্বন, 6 নাম্বার পজিশনেও কার্বন। আর কোথায় কোথায় হাইড্রোজেন থাকে, এই 2 নাম্বার কার্বনের সাথে একটা হাইড্রোজেন থাকবে, তারপরে 5 নাম্বার কার্বনের সাথে একটা হাইড্রোজেন থাকবে, আর 6 নাম্বার কার্বনের সাথে একটা হাইড্রোজেন থাকবে। ডবল বন্ড কোথায় কোথায় থাকবে, 1 আর 2 এর মাঝখানে থাকবে, 3 আর 4 এর মাঝখানে থাকবে, 5 আর 6 এর মাঝখানে থাকবে। এটা হচ্ছে পিরিমিডিনের কমন স্ট্রাকচার, এটা হচ্ছে পিরিমিডিনের কমন স্ট্রাকচার। দেখো, ঠিক আছে। এইবার একটা জিনিস যেটা আমি বলছি, হেটেরোসাইক্লিক রিং কথাটার মানে কি, হেটেরোসাইক্লিক কম্পাউন্ড মানে কি। তার মানে হচ্ছে, তোমরা ক্লাস 10-এ বেনজিন পড়েছো, হ্যাঁ কি না? বেনজিনে রিং এর মধ্যে তো সবগুলোই কার্বন থাকে, হ্যাঁ কি না? সবগুলোই কার্বন থাকে, এটা ড্র করো না, সবগুলোই কার্বন থাকে। এবার কার্বন গুলোর সাথে একটা করে হাইড্রোজেন থাকবে, কার্বন গুলোর সাথে একটা করে কি থাকবে, হাইড্রোজেন থাকবে। আর কার্বনের ভ্যালেন্সি 4 রাখার জন্য মাঝে মাঝে ডবল বন্ড বসাতে হবে, একটা ছেড়ে ছেড়ে। মনে পড়লো বেনজিন? তো যদি কোনো অর্গানিক কম্পাউন্ডের মধ্যে, মন দিয়ে শোনো, যদি কোনো অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কার্বন বাদ দিয়ে যদি অন্য কোনো কিছু থাকে, যেমন এখানে পিউরিন পিরিমিডিনে কার্বন বাদ দিয়ে কি আছে, এন মানে কি, নাইট্রোজেন, তাহলে এটাকে বলে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। কি বললাম? যদি কোনো অর্গানিক কম্পাউন্ড কার্বন হাইড্রোজেন দিয়ে তৈরি কম্পাউন্ডকে কি বলে, অর্গানিক কম্পাউন্ড।
তো অর্গানিক কম্পাউন্ডে কার্বন আর হাইড্রোজেন বাদ দিয়ে যদি অন্য কোনো কিছু থাকে, যেমন নাইট্রোজেন, সালফার, ফসফরাস, তাহলে ওটাকে বলে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। বুঝলা? আমি লিখে বলে দিচ্ছি কোথায় লিখতে হবে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। এই যে এখানে লেখা আছে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড, এই এনসিইআরটি তে এইখানে লেখা আছে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড, এখান থেকে পাশের ডেফিনিশনটা লেখো। অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড that has at least two different elements, two different elements as a member of its, as a member of its ring other than carbon, ring other than carbon. The common heteroatoms are the common, এখানে স্টপ দিয়ে দিও, the common heteroatoms are, সিম্বলে লিখবা অক্সিজেন মানে ও, কমা নাইট্রোজেন কমা মানে এন, কমা সালফার এস, এটসেট্রা। এটা হচ্ছে হেটেরোসাইক্লিক কম্পাউন্ডের ডেফিনেশন, যে কোনো অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কার্বন বাদ দিয়ে যদি অন্য কোনো কিছু থাকে, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, তাহলে তাকে হেটেরোসাইক্লিক কম্পাউন্ড বলে। ঠিক আছে সাদিয়া, বুঝতে পারছো তো জিনিসগুলো? হ্যাঁ, বুঝতে পারছো তো? চলো তাহলে আবার, হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে, স্পিডে করতে হবে। জল একদম কম আছে এই জায়গাটা, এখন না ওখান থেকে দেখা যাবে না, এখানে আসছে। আচ্ছা তাহলে আমি আবার এখানে ফিরে আসি। তাহলে দেখো, আমি কি বললাম যে ডিএনএ বা আরএনএ এর মধ্যে একটা হেটেরোসাইক্লিক কম্পাউন্ড থাকে। হেটেরোসাইক্লিক কম্পাউন্ডটা কি? হেটেরোসাইক্লিক কম্পাউন্ডটা হচ্ছে নাইট্রোজেন বেস। কেন এটাকে নাইট্রোজেন বেস বলছি স্যার? নাইট্রোজেন বেস কেন? কারণ এর মধ্যে হেটেরো অ্যাটম হিসাবে কি আছে বলো? এর মধ্যে হেটেরো অ্যাটম, হেটেরো অ্যাটম মানে কার্বন বাদ দিয়ে অন্য অ্যাটম, হেটেরো অ্যাটম হিসাবে কি আছে? নাইট্রোজেন আছে। তো নাইট্রোজেন বেস, এটার নেচারটা বেসের মতো, অ্যাসিডের মতো না, বেসের মতো। বুঝলা কথাটা? আচ্ছা এইবার চলে আসি, এই পিউরিন আর পিরিমিডিনেরও অনেক টাইপস আছে। পিউরিন আর পিরিমিডিনেরও অনেক টাইপস আছে, টাইপস গুলোতে এবার চলে আসি। পিউরিন আর অফ টু টাইপস, পিউরিন আর অফ টু টাইপস, একটা হচ্ছে অ্যাডেনিন, একটা হচ্ছে অ্যাডেনিন, আর একটা হচ্ছে কি বলতো, গুয়ানিন। অ্যাডেনিন এন্ড গুয়ানিন। এক সেকেন্ড, অ্যাডেনিন এন্ড গুয়ানিন। তাহলে দেখো আগে আমি কমন স্ট্রাকচারটা ড্র করি। দেখো অ্যাডেনিনের কমন স্ট্রাকচার ড্র করছি। কি? এখানে হচ্ছে তোমার এক নাম্বার পজিশনে নাইট্রোজেন, এক নাম্বার নাইট্রোজেন, দুই নাম্বার কার্বন, তিন নাম্বার নাইট্রোজেন, চার নাম্বার কার্বন, পাঁচ নাম্বার কার্বন, ছয় নাম্বার কার্বন, সাত নাম্বার নাইট্রোজেন, আট নাম্বার কার্বন, নয় নাম্বার নাইট্রোজেন। ঠিক? ডাবল ডাবল বন্ড গুলো করে বসাচ্ছি। এবার দেখো নরমালি এখানে কার মানে এমনি কি লেগে আছে সবগুলোর সাথে, বাইরের দিকে কি লেগে আছে? এগুলো কি? হাইড্রোজেন লেগে আছে, তাই তো? মন দিয়ে শোনো, আগে দেখে নাও। কিন্তু যদি আমি হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে, যদি আমি হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে ছয় নাম্বার কার্বনে, আহ, দুই নাম্বার, সরি, এখানে নাম্বারিং তো ভুল হয়ে গেল।
নাম্বারিং তো ভুল হয়ে গেছে, হ্যাঁ। হুম। এই নাম্বারিং গুলো ঠিক, নাম্বারিং একদম ভুল হয়ে গেছে। শুধু এই রিংটার নাম্বারিংটা ভুল হয়েছে। একটু ঠিক করে নাও। দাঁড়াও, এইখান থেকে শুরু হবে, এটা এক, এই দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এটা ছয়, ওই দিকটা ঠিক আছে। এক, দুই, তিন, চার, পাঁচ, এটা ছয়। এইখান থেকে এক নাম্বার শুরু হবে, বুঝলা, এইখান থেকে এক নাম্বার শুরু হবে, এটা ভুল হয়েছিল। ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে। হুম। দেখো এখানে 6 নাম্বার পজিশনে কি ছিল, পিউরিনের এখানে 6 নাম্বার কার্বনের সাথে কি লেগেছিল? দুটা N3। N3 না, N3 একটাই, N1 N, এটা 9, এটা 9, 9 নাম্বার পজিশন। আচ্ছা দেখো, এখানে 6 নাম্বার পজিশনে কি লেগে আছে, কার্বনের সাথে কি লেগে আছে? হাইড্রোজেন। কিন্তু আমি হাইড্রোজেনকে সরিয়ে যদি এখানে আমি অ্যামাইনো গ্রুপ ঢুকিয়ে দিই, NH2 অ্যামাইনো গ্রুপ যদি ঢুকিয়ে দিই, ঠিক আছে, বাদ বাকি গোটাটা সেম রাখলাম, বাদ বাকি গোটাটাই সেম রাখলাম, ডবল বন্ড গুলো বসিয়ে দিই, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। বাদ বাকি গুলোতে যেমন যেমন হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন গুলোকেই যদি রাখি, সেই হাইড্রোজেন গুলোকেই যদি রাখি, তাহলে এটা হয়ে গেল অ্যাডেনিন। তাহলে এটা কি হয়ে গেল? অ্যাডেনিন। এবার তাহলে অ্যাডেনিনে 6 নাম্বার পজিশনে, আবার বলছি, নর্মাল পিউরিনের এই যে 6 নাম্বার পজিশনে আমি হাইড্রোজেনের বদলে কাকে ঢুকিয়ে দিলাম? বলো, রেসপন্স করো। 6 নাম্বার পজিশনে কাকে ঢুকিয়ে দিলাম? অ্যামাইনো, অ্যামাইনো গ্রুপ NH2 কে ঢুকিয়ে দিলাম। তাহলে অ্যাডিনিনের ইউপ্যাক নাম কি হবে, অ্যাডিনিনের কেমিক্যাল নাম কি হবে? অ্যাডিনিনের কেমিক্যাল নাম হবে 6 অ্যামাইনো পিউরিন। 6 অ্যামাইনো পিউরিন অ্যাডিনিনের কেমিক্যাল নাম হয়। এটা পিউরিন ক্যাটাগরির আন্ডারে, আর এর 6 নাম্বার কার্বনে অ্যামাইনো গ্রুপ, তাই 6 অ্যামাইনো পিউরিন হয়ে গেল অ্যাডিনিনের কেমিক্যাল নেম। বুঝলা কথাটা? আচ্ছা, এবার গুয়ানিনের স্ট্রাকচারটা করে দিই, দেখো। এই যে কেমিক্যাল, নরমাল, নরমাল আগে হচ্ছে তোমার কমন স্ট্রাকচারটা আঁকাই। এই যে 1 নাম্বার নাইট্রোজেন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার নাইট্রোজেন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন, 6 নাম্বার কার্বন, 7 নাম্বার নাইট্রোজেন, 8 নাম্বার কার্বন, আবার এইদিকে 9 নাম্বার নাইট্রোজেন হয়ে গেল। তো গুয়ানিনে কি হবে, আগে এগুলাতে কি ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, আর এই 2 নাম্বার কার্বনে একটা হাইড্রোজেন ছিল, তাই তো? আর এখানে ডবল বন্ড ছিল, এখানে ডবল বন্ড ছিল, এখানে ডবল বন্ড ছিল, এখানে ডবল বন্ড ছিল। এবার আমি কি করব, গুয়ানিন করতে হলে তোমাকে কি করতে হবে, 2 নাম্বার কার্বনে হাইড্রোজেনটাকে সরাতে হবে, হাইড্রোজেনটাকে সরিয়ে এখানে অ্যামাইনো গ্রুপ নিয়ে আসতে হবে NH2। আর 6 নাম্বার কার্বনে তোমাকে হচ্ছে এইখানে ডবল বন্ডটা সরাতে হবে, আর এখানে হাইড্রোজেনটা সরাতে হবে। 6 নাম্বার কার্বনে এখানে ডবল বন্ড ও দিয়ে দিতে হবে, তাহলে এটা হয়ে গেল গুয়ানিন। NH2 এইভাবে, কারণ বন্ডিংটা কার্বনের সাথে নাইট্রোজেনের হয়, হাইড্রোজেনের হয় না। তাই এইভাবে লিখতে হবে। হুম। তাহলে এটা কি হয়ে গেল তোমার? গুয়ানিন হয়ে গেল, বাদ বাকি গুলো যেমন আছে তেমনই থাকবে। তাহলে বলো তো গুয়ানিনের কেমিক্যাল নেম কি হবে? গুয়ানিনের আমি কি করলাম, 2 নাম্বার কার্বনে একটা অ্যামাইনো গ্রুপ, 6 নাম্বার কার্বনে একটা অক্সিজেন, অক্সিজেন ঢুকে গেল। তাহলে গুয়ানিনের কেমিক্যাল নাম কি বলা যেতে পারে বলো তো? টু, 2 নাম্বার পজিশনে অ্যামাইনো গ্রুপ, তাহলে 2 অ্যামাইনো, 2 অ্যামাইনো, হ্যাঁ বলো, তারপরে 6 নাম্বার কার্বনে অক্সিজেন, 6 অক্সি। আর এটা গুয়ানিনটা পিউরিনের আন্ডারে না পিরিমিডিনের আন্ডারে? তাহলে হয়ে গেল পিউরিন।
এটা হচ্ছে গুয়ানিনের কেমিক্যাল নেম 2-amino-6-oxypurine। জিনিসটা বুঝতে পারছো? পিউরিন এই দুটাই হয়, অ্যাডিনিন আর গুয়ানিন। শুরুতে হচ্ছে পজিশন গুলো একটু গন্ডগোল হয়ে গেছিল, যাই হোক। আচ্ছা বলো তো এবার, এই জিনিসগুলোকে কি বলে? এই যে NH2, এই যে এখানে যে NH2 দিলাম, এখানে যে অক্সিজেন দিলাম, বলো তো এগুলোকে কি বলে? ফাংশনাল গ্রুপ। এগুলোকে ফাংশনাল গ্রুপ ক্লাস 10 এর লাস্টে ছিল না? এগুলো ফাংশনাল গ্রুপ বলে এগুলোকে। তার মানে এই ফাংশনাল গ্রুপগুলোই পিউরিনের নেচারটাকে ডিফাইন করে। যদি এখানে 6 নম্বর পজিশনে অ্যামাইনো ঢুকে যায় তাহলে ওটা হয়ে যায় অ্যাডিনিন। যদি 2 নম্বর পজিশনে অ্যামাইনো ঢোকে আর 6 নম্বর পজিশনে যদি অক্সিজেন ঢোকে তাহলে ওটা হয়ে গেল গুয়ানিন। শুরুতে কি ছিল ওগুলোতে? হাইড্রোজেন ছিল। হাইড্রোজেনটাকে সাবস্টিটিউট করে আপনি ফাংশনাল গ্রুপ ঢুকিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল তোমার আলাদা ধরনের একটা নেচার। এবার চলে আসো হচ্ছে পিউরিন, পিরিমিডিন। তো পিরিমিডিনের কমন স্ট্রাকচার এটা ঠিকই আছে এটা। এবার পিরিমিডিন 3 রকমের হয়। পিরিমিডিন তোমার 3 রকমের হয়, কি কি? একটা হচ্ছে তোমার সাইটোসিন, সাইটোসিন। একটা হচ্ছে তোমার থাইমিন। আর একটা হচ্ছে তোমার ইউরাসিল। আর একটা হচ্ছে তোমার ইউরাসিল। তাহলে আমি এক কাজ করি, আমি এই কমন স্ট্রাকচারটা আগে এখানে দিয়ে দিই। কমন স্ট্রাকচার গুলো এখানে দিয়ে দিই, তাহলে আমাকে আর ড্র করতে হবে না, আমি খালি ফাংশনাল গ্রুপ গুলো এখানে ঢুকিয়ে দেবো তাহলেই হয়ে যাবে। থাইমিন, সাইটোসিন আর ইউরাসিলটা লিখে নিই। ইউরাসিল, থাইমিন, সাইটোসিন আর ইউরাসিল, ঠিক আছে। এবার দেখো, কিচ্ছু না, তোমাকে এখানে হাইড্রোজেন গুলোকে সরিয়ে তোমাকে একটা একটা ফাংশনাল গ্রুপ ঢুকাতে হবে। যদি তুমি যদি তুমি 2 নম্বর কার্বনে, যদি তুমি 2 নম্বর কার্বনের হাইড্রোজেনটাকে সরিয়ে দাও আর এই ডবল বন্ডটাকে সরিয়ে দাও, সরিয়ে দিয়ে যদি এখানে একটা ডবল বন্ড ও ঢুকাও, অক্সিজেন যদি ঢুকাও, ঠিক আছে। আর 4 নম্বর কার্বনে যদি তুমি এইখানে ডবল বন্ডটাকে সরিয়ে দাও আর এইখানে যদি একটা অক্সিজেন ঢুকাও, তাহলে এটা হয়ে গেল হচ্ছে তোমার সাইটোসিন। হাইড্রোজেনকে ঢুকিয়ে বের করে আমি অক্সিজেন ঢুকিয়ে দিলাম। তাহলে বলো তো সাইটোসিনের কেমিক্যাল নাম কি হবে? 2 নম্বর পজিশনে অক্সিজেন, 4 নম্বর পজিশনে অক্সিজেন, তাহলে কি লিখবো বলো তো? 2 অক্সি, আবার 4 অক্সি, তাই কি না? কিন্তু ওইটা কিভাবে লিখতে হয়? 2,4 ডাই অক্সি। বুঝলা? যদি দুটো একই জিনিস ঢুকে তাহলে ডাই কথাটা ইউজ করতে হয়। 2,4 ডাই অক্সি। আর সাইটোসিন কিসের আন্ডারে? পিরিমিডিন। পিরিমিডিন, এটা হয়ে গেল হচ্ছে তোমার সাইটোসিনের স্ট্রাকচার। আচ্ছা থাইমিন, তাহলে এটা পিরিমিডিনের কমন স্ট্রাকচার। এবার এখানে ফাংশনাল গ্রুপ ঢুকাতে হবে। যদি আমি 2 নম্বর পজিশনে এই হাইড্রোজেনটাকে সরিয়ে দিই আর এখান থেকে ডবল বন্ড সরিয়ে দিই, আর এখানে যদি অক্সিজেন ঢুকাই, ডবল বন্ড ও ঢুকাই, আর 4 নম্বর কার্বনে এই ডবল বন্ডটাকে সরিয়ে যদি একটা অক্সিজেন ঢুকাই, আর 5 নম্বর কার্বনে যদি আমি এই হাইড্রোজেনটাকে সরিয়ে যদি মিথাইল গ্রুপ ঢুকাই CH3, তাহলে এটা হয়ে গেল হচ্ছে তোমার থাইমিন। তাহলে থাইমিনের কেমিক্যাল নাম কি হবে বলো তো? থাইমিনের কেমিক্যাল নাম কি হবে? 2,4 ডাই অক্সি, আবার 5 নম্বর কার্বনে মিথাইল, তাহলে কি লিখবো? 5 মিথাইল
আর এটা কিসের আন্ডারে? পিরিমিডিন। এইটা হয়ে গেল থাইমিনের কেমিক্যাল নেম, 2,4 ডাইঅক্সি 5 মিথাইল মিথাইল পিরিমিডিন। এবার চলে আসো ইউরাসিল। ইউরাসিলটা অনেকটা তোমার হচ্ছে থাইমিনের মতনই, তোমাকে কিচ্ছু করতে হবে না। ইউরাসিলে তোমাকে করতে হবে কি, 2 নাম্বার কার্বনে হাইড্রোজেনটাকে সরাতে হবে, আর এই দিক থেকে ডবল বন্ডটাকে সরাতে হবে, সরিয়ে এখানে ডবল বন্ড ও ঢুকাতে হবে। আর এইদিকে হচ্ছে 4 নাম্বার কার্বনের ডবল বন্ডটাকে সরাতে হবে, আর এখানে ডবল বন্ড ও ঢুকিয়ে দিতে হবে। ব্যাস, হয়ে গেল এটা ইউরাসিল। তাহলে ইউরাসিলের কেমিক্যাল নেম কি হবে বলো তো? 2,4 ডাইঅক্সি, শুধু, আর হয়ে গেল পিরিমিডিন। 2,4 ডাইঅক্সি পিরিমিডিন। বুঝতে পারলাম? দাঁড়াও, একটা এবার জিনিস লক্ষ্য করো তো, থাইমিন আর ইউরাসিলের স্ট্রাকচারটা প্রায় একই, হ্যাঁ কি না? থাইমিন আর ইউরাসিলের স্ট্রাকচারটা প্রায় একই, খালি এই জায়গাটায় ডিফারেন্স, হ্যাঁ কি না? দেখো তো, শুধুমাত্র এই জায়গাটাতেই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, আহ, তাহলে আমি থাইমিনের আর একটা নাম বলতে পারি। দেখো তো, আমি বলতে পারি থাইমিনের আর একটা নাম 5 মিথাইল ইউরাসিল। 5 মিথাইল ইউরাসিল বলতে পারি। ইউরাসিলের 5 নাম্বার কার্বনে যদি আমি মিথাইল ঢুকিয়ে দিই, তাহলেই তো ওটা থাইমিন হয়ে গেল। বুঝো কিন্তু, এইদিকে দেখো, ওগুলো পরে পড়ো, তাহলে বাদ দাও। তোমার এইখানে ইউরাসিলের 5 নাম্বার কার্বনে যেটা হাইড্রোজেন ছিল, ওটাকে সরিয়ে যদি আমি মিথাইল ঢুকে দিই, তাহলেই তো থাইমিন হয়ে গেল। দেখো তো, তাহলে থাইমিনের আর একটা নাম বলতে পারি 5 মিথাইল ইউরাসিল। মানে ইউরাসিলের 5 নাম্বার পজিশনে আমি মিথাইল ঢুকে দিলেই থাইমিন হয়ে গেল। তাহলে বলাই যায় এটার আর একটা নাম 5 মিথাইল ইউরাসিল। তাহলে এইটা হচ্ছে তোমার, এইখানে খালি একটা জিনিস করতে হবে তোমাকে, প্রত্যেকটাতে 1 নাম্বার নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন ঢুকাতে হবে। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর ইউরাসিলেরও 1 নাম্বার নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন। ব্যাস, কমপ্লিট। তাহলে এগুলো আমি কি বুঝালাম? এগুলো বুঝালাম আমি হচ্ছে তোমার নাইট্রোজেন বেস, শুধুমাত্র নাইট্রোজেন বেস, পিউরিন আর পিরিমিডিন। এইবার চলে আসা হচ্ছে পেন্টোজ সুগার। আমাদের ডিএনএ এর মধ্যে একটা পেন্টোজ সুগারও থাকে। এবার পেন্টোজ সুগার মানে কটা কার্বন বলো তো? পেন্টোজ নামটা থেকে বলো তো, কটা কার্বন বলো তো? 5 কার্বন সুগার। তাহলে তোমাকে কিচ্ছু না, এই যে দেখো, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3, 4, 5 নাম্বার কার্বনটা থাকবে বাইরে। সুগারের স্ট্রাকচার ঠিক গ্লুকোজের মতো, ঠিক। এইবার দেখো, এখান থেকে একটা ও তোমাকে বানিয়ে দিতে হবে, আর এখানে আগে শুরুতে ও এইচ ছিল, তাহলে এখানে হবে এইচ, আর এখানে হবে ও এইচ। 2 নাম্বারটা পরে করছি। তারপরে 3 নাম্বার কার্বনে এখানে হবে এইচ, এখানে হবে ও এইচ। 4 নাম্বার কার্বনে এখানে হবে এইচ, 5 নাম্বার কার্বনে হবে H2OH। এইটা হচ্ছে পেন্টোজ সুগার। এবার এই পেন্টোজ সুগারে, এই পেন্টোজ সুগারে আমি যদি 2 নাম্বার কার্বনে এইচ আর ও এইচ দুটোকেই রাখি, তাহলে এটা হয়ে গেল রাইবোজ সুগার। এটা হয়ে গেল রাইবোজ সুগার। কিন্তু 2 নাম্বার কার্বনে যদি আমি এইচ আর একটা ও এইচ না রেখে শুধু শুধু এইচ রাখি, তার মানে এখানে আমি অক্সিজেনটাকে রাখলাম না। এখানে যে অক্সিজেনটা ছিল, এই অক্সিজেনটা এখানে নেই। তাহলে এটা হয়ে গেল 2' ডিঅক্সি রাইবোজ সুগার। ঠিক আছে? রাইবোজ সুগারের স্ট্রাকচার কিন্তু তোমাদের বইতেই আছে, গ্লুকোজের পাশেই আছে রাইবোজ, নাকি না? তো যদি আমি 2 নাম্বার কার্বনে ওটা ও এইচ যদি থাকে, তাহলে রাইবোজ সুগার। আর যদি 2 নাম্বার কার্বনে ওটা যদি না থাকে, মিসিং যদি থাকে, ওটা নেই, তাহলে
ডি অক্সি রাইবোজ সুগার। এবার ডি অক্সি কথাটার মানে কি, ডি মিনস ডিভয়েড, ডি মিনস কি ডিভয়েড, ডিভয়েড মানে কি ছাড়া, আর ও মানে কি অক্সিজেন, ও অক্সিজেন, ও ডি অক্সি মিন হচ্ছে অক্সিজেন, মানে এর 2 প্রাইম মানে কি 2 নাম্বার কার্বনে অক্সিজেনটা মিসিং আছে, এখানে শুধু এইচ আছে, 2 নাম্বার কার্বনে এখানে শুধু এইচ আছে, ও এইচ নেই। তাহলে বলো তো রাইবোজ সুগার ডিএনএ এর মধ্যে থাকবে না আরএনএ এর মধ্যে থাকবে, বলতে পারবা? এটা থাকবে আরএনএ এর মধ্যে, আর ডিএনএ এর ফুল ফর্ম কি, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে ডিঅক্সিরাইবোজ সুগারটা থাকবে হচ্ছে কার মধ্যে বলো তো, ডিএনএ এর মধ্যে থাকে ডিঅক্সিরাইবোজ সুগার, আর আরএনএ এর মধ্যে থাকে হচ্ছে নরমাল রাইবোজ সুগার। বুঝতে পারলা? আচ্ছা স্যার, আহ ইয়েটা কার মধ্যে থাকে, এইখানে পিউরিন পিরিমিডিন এগুলো কার মধ্যে থাকে দেখো, অ্যাডিনিন, অ্যাডিনিন হচ্ছে তোমার ডিএনএ আরএনএ দুজনের মধ্যেই থাকে, গুয়ানিন ও ডিএনএ আরএনএ দুজনের মধ্যেই থাকে, সাইটোসিন ডিএনএ আরএনএ দুজনের মধ্যেই থাকে। আচ্ছা এবার থাইমিন, থাইমিন থাকে শুধু হচ্ছে ডিএনএ এর মধ্যে, থাইমিন থাকে হচ্ছে শুধু ডিএনএ এর মধ্যে, আর ইউরাসিল থাকে হচ্ছে শুধু আরএনএ এর মধ্যে, ইউরাসিল থাকে হচ্ছে শুধুমাত্র আরএনএ এর মধ্যে। কি বুঝতে পারলা? এগুলা হচ্ছে প্রত্যেকটার স্ট্রাকচার এখানে দিলাম। তাহলে এইটা হয়ে গেল হচ্ছে তোমার সুগারের স্ট্রাকচার, পেন্টোজ সুগারের স্ট্রাকচার, সুগারের স্ট্রাকচারটাকে আমি বক্স করে দিই। পেন্টোজ সুগার এখান থেকে এতটা, এটা হচ্ছে পেন্টোজ সুগারের স্ট্রাকচার। ঠিক আছে, ওই দিকের গুলো হয়ে গেল তোমার আহ নাইট্রোজেন বেসের স্ট্রাকচার। ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড কিচ্ছু না, H3PO4 ব্যাস। তার মানে এখানে একটা ফসফেট গ্রুপ থাকবে, এর একদিকে ডবল বন্ড ও, বাদ বাকি দিকে OH, OH, OH হয়ে গেল। দেখো এখানে গুণে দেখো, H3 তিনটা এইচ, 1 2 3, H3 পি, এই যে পি, O4 অক্সিজেন চারটা, 1 2 3 4 O4, H3PO4। তাহলে এই জিনিসগুলো দিয়ে হচ্ছে তোমার ডিএনএ আর আরএনএ তৈরি হয়। এবার আমি একটা কুইক রিক্যাপ দিয়ে দিচ্ছি, যেটা এখন যেগুলো দিয়ে আমি ডিএনএ আর আরএনএ বানাবো। তুমি মনে রাখবা পিউরিন হচ্ছে ডাবল রিং স্ট্রাকচার, আর পিরিমিডিন হচ্ছে সিঙ্গেল রিং স্ট্রাকচার। এখন যেটা বলছি মন দিয়ে শোনো। আহ, এখন আরো ভালো করে মন দিয়ে শুনবা, পিউরিন কি রিং স্ট্রাকচার বললাম, ডাবল রিং স্ট্রাকচার, পিরিমিডিন সিঙ্গেল রিং স্ট্রাকচার, ঠিক? এবার পিউরিনের ক্ষেত্রে তুমি 9 নাম্বার নাইট্রোজেনটা মাথায় রাখবা, কত নাম্বার নাইট্রোজেন, 9 নাম্বার নাইট্রোজেন মাথায় রাখবা। আর পিরিমিডিনের ক্ষেত্রে 1 নাম্বার নাইট্রোজেনটা মাথায় রাখবা, 1 নাম্বার নাইট্রোজেন মাথায় রাখবা। করে ডিএনএটা এবার আমরা তৈরি করি, ডিএনএ স্ট্রাকচারটা এবার বানাই। দেখো তোমাকে প্রথমে করতে হবে কি, আগে সুগার আঁকাতে হবে, ধরো ডিএনএ। এবার দেখো 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন বাইরের দিকে, কিচ্ছু করতে হবে না, সবাই দেখো। এটা পেন্টোজ সুগারটা আঁকাচ্ছি, ঠিক আছে? 1 নাম্বার কার্বনে একটা এইচ আর একটা OH থাকে। এবার ডিএনএ 2 নাম্বার কার্বনে একটা এইচ আর একটা কি থাকবে বলতো, 2 নাম্বার কার্বনে আর একটা কি থাকবে, একটা এইচ আর একটা কি থাকবে, না কেন OH, এটা তো ডিএনএ ডিঅক্সি, ও তো থাকবে না, এখানে থাকবে কি শুধু এইচ। হ্যাঁ, 3 নাম্বার কার্বনে থাকবে একটা এইচ আর একটা কি থাকবে, OH। 4 নাম্বার কার্বনে একটা এইচ, এখান থেকে OH থাকার কথা, কিন্তু এই এইচটা তো খুলে এখানে চলে গেছে, তো রিং কমপ্লিট হয়ে গেল। আর 5 নাম্বার কার্বনে থাকবে CH2OH। আমি যতবার করবো এবার এবার স্ট্রাকচার গুলো তোমাদের হাতে চলে যাবে। দেখো তোমাকে করতে হবে কি, প্রথমে এই পেন্টোজ সুগারের সাথে আগে একটা ফসফেট গ্রুপকে লাগাতে হবে। ফসফেট গ্রুপটা কি ছিল, H3PO4, হ্যাঁ কি না? ফসফেট গ্রুপটা কি ছিল, H3PO4, পি ডবল বন্ড ও, এখানে OH, এখানে OH, আর এখানে OH, ঠিক? তাহলে এই সুগারের সাথে ফসফেট গ্রুপটাকে লাগাবো, কিভাবে লাগাবো, এখান থেকে OH,
আর এখান থেকে H2O করে জল করে বের করে দাও, ডিহাইড্রেশন। তাহলে এখানে অক্সিজেনের একটা হাত ফাঁকা হয়ে গেল, কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল, হয়ে এটা একটা বন্ড হয়ে গেল। এই বন্ডটার নাম হচ্ছে এস্টার বন্ড। আমি পরে আবার জিজ্ঞাসা করব এই বন্ডটার নাম কি। এস্টার বন্ড কিসের মধ্যে? সুগারের সাথে, পেন্টোজ সুগারের সাথে ফসফেট গ্রুপের এস্টার বন্ড, মনে রাখো। ঠিক। আচ্ছা, এইবার আমাকে নিতে হবে হচ্ছে একটা পিউরিন অর পিরিমিডিন। ধরে নাও আমি পিউরিন নিয়ে নিচ্ছি। এবার জিজ্ঞাসা করব পিউরিন কয় রিং স্ট্রাকচার? পিউরিন কয় রিং স্ট্রাকচার, সিঙ্গেল না ডাবল? ডাবল রিং স্ট্রাকচার। তো ডাবল রিং স্ট্রাকচারে একটা হেক্সাগোনাল হয় আর একটা পেন্টাগোনাল হয়, মনে পড়ছে? এবার পিউরিনের আমি কত নাম্বার পজিশন মনে রাখতে বলেছিলাম বলো তো? 9 নাম্বার। 9 নাম্বার পজিশনে নাইট্রোজেন, নিচে একটা হাইড্রোজেন ছিল, মনে রাখবা? মনে মনে পড়ছে? এবার এটা অ্যাডিনিন ধরে নাও, চাই গুয়ানিন ধরে নাও, অত আমি ঝামেলাতে যাচ্ছি না, গোটা স্ট্রাকচারে আমি যাচ্ছি না, ধরে নাও এটা অ্যাডিনিন। ঠিক। এটা কি? এটা ধরে নাও অ্যাডিনিন। তাহলে এবার এই সুগারের সাথে অ্যাডিনিনটাকে কিভাবে লাগাবো? এখান থেকে OH আর এখান থেকে H তুমি জল করে বের করে দাও, H2O করে বের করে দাও। তাহলে এখানে কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল, এখানে নাইট্রোজেনের একটা হাত ফাঁকা হয়ে গেল, হয়ে এই দুইটো পরপর লেগে যাবে। এই বন্ডটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। এইটার নাম কি? গ্লাইকোসাইডিক বন্ড। পরে আবার জিজ্ঞাসা করব। ঠিক। এইবার মন দিয়ে শোনো। সুগার সুগার আর নাইট্রোজেন বেসকে একসাথে বলে নিউক্লিওসাইড। আর সুগার নাইট্রোজেন বেস মানে নিউক্লিওসাইড উইথ ফসফেট গ্রুপ, এটা টোটালটাকে বলে নিউক্লিওটাইড। বুঝলাম কথাটা? সুগার উইথ নাইট্রোজেন বেস নিউক্লিওসাইড, আর নিউক্লিওসাইড উইথ ফসফেট গ্রুপ ওটাকে বলে নিউক্লিওটাইড। এবার শোনো, যদি আমি বলি সুগার, এখানে কোন সুগার নিলাম? রাইবোজ সুগার না ডিঅক্সি রাইবোজ সুগার বলো তো? ডিঅক্সি রাইবোজ সুগার। এটা এবারে ডিঅক্সি রাইবোজ সুগারটা কত প্রাইম ডিঅক্সি রাইবোজ সুগার? কত নাম্বার কার্বনে অক্সিজেন ছিল না বলো তো? 2 নাম্বার কার্বনে অক্সিজেন ছিল না। তাহলে 2 প্রাইম ডিঅক্সি রাইবোজ সুগার প্লাস কি বললাম, নাইট্রোজেন বেস, প্লাস নাইট্রোজেন বেস, এটাকে একসাথে কি বলে? নিউক্লিওসাইড। আর নিউক্লিওসাইডের সাথে যদি আমি ফসফেট গ্রুপ লাগিয়ে দিই, প্লাস ফসফেট গ্রুপ, তাহলে ওটা কি হয়ে গেল? নিউক্লিওটাইড। এবার মন দিয়ে শোনো, যদি 2 প্রাইম ডিঅক্সি রাইবোজ সুগার এর সাথে নাইট্রোজেন বেস হিসাবে অ্যাডেনিন থাকে, তাহলে ওই নিউক্লিওসাইডটার নাম হয় অ্যাডিনোসাইন। অ্যাডিনোসাইন। অ্যাকচুয়ালি এটার নাম হবে 2 প্রাইম ডিঅক্সি অ্যাডিনোসাইন, কারণ এটা ডিঅক্সি রাইবোজ সুগারের সাথে লেগেছে তাই। আর অ্যাডিনোসাইনের সাথে যদি ফসফেট গ্রুপ লাগিয়ে দিই, তাহলে নিউক্লিওটাইডটার নাম হয় অ্যাডিনাইলেট। তাহলে এটার নাম হয় অ্যাডিনাইলেট। অ্যাকচুয়ালি এটার নাম হবে 2 প্রাইম ডিঅক্সি অ্যাডিনাইলেট। বুঝলাম? আচ্ছা, যদি 2 প্রাইম ডিঅক্সি রাইবোজ সুগারের সাথে গুয়ানিন লাগাই, তাহলে নিউক্লিওসাইডটার নাম হয় 2 প্রাইম ডিঅক্সি গুয়ানোসাইন। গুয়ানোসাইন। তার সাথে যদি ফসফেট গ্রুপ লাগিয়ে দিই, তাহলে ওটার নাম হয়ে যায় 2 প্রাইম ডিঅক্সি গুয়ানাইলেট। হলো? যদি 2 প্রাইম ডিঅক্সি রাইবোজ সুগারের সাথে যদি আমি থাইমিন লাগাই, তাহলে ওটার নাম হয়ে যাবে 2 প্রাইম ডিঅক্সি থাইমিডাইন। থাইমিডাইন। তার সাথে যদি ফসফেট লাগাই, তাহলে এটার নাম হয়ে যাবে 2 প্রাইম ডিঅক্সি থাইমিডাইলেট। থাইমিডাইলেট। আর যদি 2 প্রাইম ডিঅক্সি রাইবোজ সুগারের সাথে যদি সাইটোসিন লাগাই, তাহলে এটার নাম হয়ে যাবে 2 প্রাইম ডিঅক্সি সাইটিডাই সাইটিডিন। সাইটিডিন। তার সাথে যদি ফসফেট লাগিয়ে দিই, তাহলে হয়ে গেল 2 প্রাইম ডিঅক্সি সাইটিডাইলেট। সাইটিডাইলেট।
আর এবার আমাকে বলো তো, যদি যদি ইউরাসিল লাগাই, ইউরাসিল, তাহলে ইউরাসিলের সাথে কি 2' ডিঅক্সি সুগার লাগে? বলো, ইউরাসিল তো কিসের মধ্যে থাকে? আরএনএ এর মধ্যে থাকে। তো আরএনএ তে কি 2' ডিঅক্সি সুগার থাকে নাকি শুধু রাইবোজ সুগার থাকে? তাহলে এখানে ইউরাসিলের সাথে লাগাতে হলে তোমাকে নিতে হবে রাইবোজ সুগার উইথ ইউরাসিল, ওটার নাম হয়ে যাবে ইউরিডাইন। ইউরিডাইন তার সাথে ফসফেট লাগিয়ে দিলে ওর নাম হয়ে যাবে ইউরিডাইলেট। ইউরিডাইলেট। কি বুঝতে পারলা জিনিসটা? আমি কি বেসিসে বুঝালাম? সুগার উইথ নাইট্রোজেন বেস তৈরি হলো তোমার নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড। আর নিউক্লিওসাইড উইথ ফসফেট গ্রুপ তৈরি হলো তোমার নিউক্লিওটাইড। প্রত্যেকটা নিউক্লিওসাইডের নাম আমি বলে দিলাম, নিউক্লিওটাইডের নাম বলে দিলাম। বলো তো, অ্যাডিনিন, অ্যাডিনিন এটা তো আমি ডিএনএ এর মধ্যে দিয়েছি, 2' ডিঅক্সি মানে ডিএনএ। কিন্তু যদি অ্যাডিনিনটা আরএনএ এর মধ্যে থাকে তাহলে খালি আমি এখানে 2' ডিঅক্সি কথাটা লিখবো না, শুধু লিখবো অ্যাডিনোসাইন। আর নিউক্লিওটাইডের নামটা তো আরএনএ এর ক্ষেত্রে 2' ডিঅক্সি কথাটা লিখবো না, শুধু লিখবো অ্যাডিনাইলেট। বুঝলা কথাটা? গুয়ানিন, গুয়ানিনও আরএনএ এর মধ্যে থাকে, তখন আবার 2' ডিঅক্সিটা লিখবো না এখানেও। আর থাইমিন তো শুধু ডিএনএ এর মধ্যে থাকে, ওটা তো আরএনএ এর মধ্যে থাকে না, তাই ওটা সবসময় 2' ডিঅক্সি থাইমিডাইন আর 2' ডিঅক্সি থাইমিডাইলেটই হবে। আর অন্যদিকে সাইটোসিন, সাইটোসিনও আবার ডিএনএ আরএনএ দুজনের মধ্যেই থাকে। যদি ডিএনএ এর মধ্যে থাকে তাহলে 2' ডিঅক্সি অ্যাড করব, যদি ডিএনএ এর মধ্যে না থাকে আরএনএ এর মধ্যে থাকে তাহলে এটা শুধু লিখবো না, শুধু লিখবো সাইটিডাইন আর লিখবো সাইটিডাইলেট। বুঝলা এই জিনিসগুলো? এই প্রত্যেকটা নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড। ঠিক আছে, তাহলে এবার ডিএনএ এর এই ইয়েটা আমি কমপ্লিট করি, দেখো। তাহলে এটা কি বানালাম? টোটাল একটা নিউক্লিওটাইড আমি বানালাম, নিউক্লিওটাইড। এবার মনে করো আরেকটা নিউক্লিওটাইড আমি বানাই, আরেকটা নিউক্লিওটাইড আমি বানাচ্ছি। ধরে নাও পেন্টোজ সুগার। তো এটাকে নিচে রাখি তাহলে। পেন্টোজ সুগার, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন বাইরের দিকে। এখানে একটা ও দিয়ে রিংটাকে কমপ্লিট করে দিই। এখানে এইচ, এখানে ওইচ, এখানে ডিএনএ এর তাহলে 2 নাম্বার কার্বনে কি থাকবে বলো? দুটোই কি থাকবে? দুটোই হাইড্রোজেন। সবাই রেসপন্স করছো না। 3 নাম্বার কার্বনে এইচ, আর এখানে কি থাকবে? ওএইচ। 4 নাম্বার কার্বনে এইচ, 5 নাম্বার কার্বনে CH2OH। তাহলে প্রথমে আমি কি লাগাবো? প্রথমে আমি লাগাবো হচ্ছে ফসফেট গ্রুপ, পি ডবল বন্ড ও, এইদিকে OH, এইদিকে OH, এইদিকে OH। কিভাবে আমি এটাকে লাগাবো? এই যে এখান থেকে OH আর এখান থেকে এইচ কে কি করে বের করে দিব? ও জল করে বের করে দিলাম। এখানে কার্বন আর অক্সিজেনের মধ্যে বন্ড হয়ে গেল। এবার বলো এই বন্ডটার নাম বলো, বলো। এস্টার বন্ড। এই তো, এটার নাম হলো এস্টার বন্ড। এবার ধরো না এটার সাথে এবার নাইট্রোজেন বেস লাগাবো। ধরো না এবার একটা পিরিমিডিন নেই, পিরিমিডিন। পিরিমিডিন সিঙ্গেল রিং না ডাবল রিং? সিঙ্গেল রিং। এবার সিঙ্গেল রিং এ আমি কত নাম্বার পজিশন মনে রাখতে বলেছিলাম? 1 নাম্বার পজিশন। ভেরি গুড। তাহলে N1 দেখবা, N1 পজিশনেও সবগুলোতেই একটা হাইড্রোজেন আছে। তাহলে কিচ্ছু না, আমাকে কি করতে হবে? আবার এখান থেকে OH, এখান থেকে এইচ কি করে দিব? জল করে বের করে দিব। আর কার্বন আর নাইট্রোজেনের মাঝখানে একটা বন্ড হবে, বলো বন্ডটার নাম কি? গ্লাইকোসাইডিক বন্ড। বুঝতে পারছো? এবার ধীরে ধীরে হয়ে যাবে, চিন্তা করো না। তাহলে এইটা এবার বলো, গোটাটা একটা কি ড্র করলাম? এটা নিউক্লিওটাইড। ধরে নাও এটা হচ্ছে থাইমিন। তাহলে এটার নাম কি হবে বলো তো? 2' ডিঅক্সি থাইমিডাইলেট। আর শুধু এইটুকুনির নাম কি হবে যদি সুগারের সাথে এটা যদি নেই? শুধু 2' ডিঅক্সি থাইমিডাইন। সুগার উইথ নাইট্রোজেন বেস নিউক্লিওসাইড, তার সাথে ফসফেট লাগিয়ে দিলে হয়ে গেল নিউক্লিওটাইড। এইবার দেখো মজাটা। এইবার দেখো, ওপরে একটা নিউক্লিওটাইড আছে, হ্যাঁ কি না? এই যেখানে অ্যাডিনিন নিয়েছি, আর এইখানে একটা নিউক্লিওটাইড আছে
যেখানে আমি থাইমিন নিয়েছি। এবার এই দুটা নিউক্লিওটাইডকে আবার লাগাতে হবে, কিচ্ছু না। এখানে তোমার ওপরের যে নিউক্লিওটাইডটা আছে তার 3 নম্বর কার্বনটা দেখতে পাচ্ছ, এখানে OH আছে, আর এই যে ফসফেট গ্রুপের এখানে OH আছে। এখান থেকে OH আর এখান থেকে ও সরি এখান থেকে OH, এই OH টাকে আমি এই সাইডে লিখি, না হলে হবে না। এখান থেকে তোমাকে হচ্ছে OH, আর এখান থেকে কি নিয়ে নিব, H, কি হয়ে বেরিয়ে গেল, জল হয়ে বেরিয়ে গেল। তাহলে কার্বন আর অক্সিজেনের মাঝখানে একটা বন্ড হয়ে গেল। তাহলে বলো তো এই বন্ডটার নাম কি, কি বলতে পারবা? এটার নামও হবে এস্টার বন্ড। কিন্তু এই এস্টার বন্ডটা একটা স্পেশাল এস্টার বন্ড, আগের এই এস্টার বন্ডটার মতো না। কেন এটা স্পেশাল? কারণ এটা দুটো নিউক্লিওটাইডকে জোড়া লাগাচ্ছে। তাই এই এস্টার বন্ডটার নাম হবে হচ্ছে, যেহেতু এখানে একটা ফসফেট, এই যে এই ফসফেটটার কথা ভাববা, এইদিকে দেখো এই ফসফেটটা নিচেও একটা এস্টার বন্ড বানিয়েছে, হ্যাঁ কি না? আবার এখানেও একটা আরেকটা এস্টার বন্ড বানালো, তাই এটার নাম হবে ফসফো ডাই এস্টার বন্ড। ফসফো ডাই এস্টার বন্ড, কারণ একটা ফসফেট গ্রুপ দুটা এস্টার বন্ড বানানো। তাহলে এইখানে বন্ড গুলো আমি তোমাকে আবার জিজ্ঞাসা করছি। সুগার উইথ নরমাল ওপরের ফসফেট গ্রুপ কি বন্ড, এস্টার বন্ড। সুগার উইথ নাইট্রোজেন বেস কি বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড। আর নিউক্লিওটাইড উইথ নিউক্লিওটাইড কি বন্ড, ফসফোডাইএস্টার বন্ড। নিউক্লিওটাইড উইথ নিউক্লিওটাইড কিন্তু ফসফোডাইএস্টার বন্ড। মনে থাকবে এটা? কি? আচ্ছা, এবার চলে আসি জিনিসটা, এবার চলে আসি দেখো এইদিকে দেখবা আবার একটা তোমার তোমার নিউক্লিওটাইড বানাই, অ্যাডিনিন আর থাইমিন নিয়েছি। এবার মনে করো আবার এইবার দেখো, এবার কিন্তু বলতে পারতে হবে। প্রথমে পেন্টোজ সুগার আঁকাবো, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3, 4, 5 নম্বর কার্বনটা বাইরে। 1 নম্বর কার্বনে OH, 2 নম্বর কার্বনে দুটোই H, 3 নম্বর কার্বনে OH, 4 নম্বর কার্বনে H, এইদিকে OH ছিল, ওই H তাতে এখানে চলে গেছে, রিং কমপ্লিট করে দিলাম, CH2OH হলো। ফসফেট গ্রুপকে আগে লাগাও, P ডবল বন্ড O, OH, OH, OH। তাহলে সুগারের সাথে ফসফেট কিভাবে লাগাবো? তুমি সব সময় এই OH গ্রুপটা জল বানানোর সময় OH গ্রুপটা সব সময় সুগারের থেকে নিবা। এখান থেকে OH, এখান থেকে H, জল হয়ে বেরিয়ে গেল, কার্বন আর অক্সিজেনের মাঝখানে বন্ড হয়ে গেল, কি বন্ড, এস্টার বন্ড হয়ে গেল। আচ্ছা, অ্যাডিনিন থাইমিন হলো, এবার অন্য কিছু একটা কি নিব বলো, গুয়ানিন নিয়ে নি, হ্যাঁ কি না? এবার গুয়ানিন মানে পিউরিনের আন্ডারে, পিউরিনের ডাবল রিং না সিঙ্গেল সিঙ্গেল রিং, ডাবল রিং, গুয়ানিন ডাবল রিং, পিউরিনের আন্ডারে। তো ডাবল রিং এ কত নাম্বার পজিশন মাথায় রাখতে বলেছিলাম, 9 নম্বর পজিশনে একটা হাইড্রোজেন আছে। তাহলে এখান থেকে OH, এখান থেকে H, জল হয়ে বেরিয়ে গেল। বুঝতে পারছো তো? এবার ট্র্যাকে চলে আসবে। তাহলে কার্বন আর নাইট্রোজেনের মাঝখানে কি বন্ড হয়ে গেল, গ্লাইকোসাইডিক বন্ড। এবার এই নিউক্লিওটাইড আর উপরের নিউক্লিওটাইড কে কিভাবে লাগাবো, কিচ্ছু না। 3 নম্বর কার্বন থেকে কি নিব, OH, আর এইখান থেকে নিব H, এখান থেকে কি হয়ে বেরিয়ে গেল, জল হয়ে বেরিয়ে গেল, কার্বন আর অক্সিজেনের মাঝখানে এবার বন্ডটার নাম বলো, বলো, ফসফো ডাই এস্টার বন্ড। এই তো, বুঝতে পারলে এবার? এইবার দেখো তোমাকে একটা ট্রিক শিখাই। তোমাকে খালি সুগারের 3টা কার্বন মনে রাখতে হবে, এক সব সময় অড নাম্বার গুলো মনে রাখবা। দেখো দারুণ জিনিস, অড নাম্বার মনে রাখবা, 1, 1, 3, 5। দেখো তো, 1 এর সাথে কি, নাইট্রোজেন বেস, 3 এর সাথে কি, নিচের নিউক্লিওটাইড, আর 5 এর সাথে কি, উপরের ফসফেট। আর ও জল বানানোর সময়, জল বানানোর সময় OH টা যে কোনো জায়গায়, OH টা সব সময় সুগারের থেকে নিবা। দেখো এখান থেকে OH যে নিয়েছে জল বানানোর, OH টা সুগার থেকে নিয়েছে। এখানেও জল বানানোর জন্য যে OH টা দেখো সুগারের থেকে নিয়েছে। এখানেও জল বানানোর জন্য যে OH টা, ওটাও কার থেকে নিয়েছে, সুগারের থেকে নিয়েছে।
এ তো নিজেই বানাতে পারবে এখানে। এগুলো হচ্ছে ছোট ছোট ট্রিক্স। তাহলে বলো তো এই নিউক্লিওটাইডটার নাম কি হলো, যেখানে থাইমিন আছে? 2' ডিঅক্সি থাইমিডাইলেট। আর যেখানে গুয়ানিন আছে ওটার নাম কি হবে? 2' ডিঅক্সি গুয়ানাইলেট। লাস্ট একটা বাকি থাকলো সাইটোসিন, হ্যাঁ কি না? সাইটোসিন। এবার দেখো, তাহলে 1 নাম্বার কার্বন, 2, 3, 4, 5। 1 নাম্বার কার্বনে এইচ, আর কি দিব? OH। 2 নাম্বার কার্বনে দুটাই কি থাকবে? এইচ। 3 নাম্বার কার্বনে কি দিব? এইচ আর OH। 4 নাম্বার কার্বনে কি দিব? এইচ। এইদিকে OH হওয়ার কথা, হাইড্রোজেন ওখানে চলে গেছে, রিং কমপ্লিট করে দাও। আর 5 নাম্বার কার্বনে CH2OH। তাহলে প্রথমে কি লাগাবো বলো? প্রথমে কি লাগাতে হয় সুগারের সাথে? ফসফেট গ্রুপ, হ্যাঁ কি না? ফসফেট গ্রুপ। এই তো। তাহলে তোমাকে কি করতে হবে? 5 নাম্বার কার্বন থেকে কি নিতে হবে? OH। আর এখান থেকে এইচ। সবসময় OH-টা সুগার থেকে নিবা। জল হয়ে বেরিয়ে গেল। কার্বন আর অক্সিজেনের মাঝখানে কি বন্ড বলো? এস্টার বন্ড হয়ে গেল। ঠিক। এবার মনে করো সাইটোসিন। বলো সাইটোসিন পিউরিনের আন্ডারে না পিরিমিডিনের আন্ডারে? পিরিমিডিন। পিরিমিডিন ওটা সিঙ্গেল রিং সাইটোসিন। তাহলে পিরিমিডিনের কোন পজিশন মাথায় রাখতে বলেছিলাম? 1 নাম্বার। এখানে হাইড্রোজেন, তাহলে এই যে দেখো OH-টা সবসময় সুগারের থেকে নিব। 1 নাম্বারের OH আর এইখান থেকে এইচ কি হয়ে বেরিয়ে গেল? জল হয়ে বেরিয়ে গেল। কার্বন আর নাইট্রোজেনের মাঝখানে কি বন্ড বলো? গ্লাইকোসাইডিক বন্ড। এটা হয়ে গেল একটা নিউক্লিওটাইড। এবার উপরে নিউক্লিওটাইড নিচে নিউক্লিওটাইড কিভাবে লাগাবো? এই যে 3 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বনের OH আর এখান থেকে কি নিয়ে নিবো? এইচ। OH সবসময় সুগার থেকে নিবা। তাহলে এখান থেকে জল হয়ে বেরিয়ে গেল। কার্বন আর অক্সিজেনের মাঝখানে বন্ডের নাম বলো? ফসফো ডাই এস্টার বন্ড। হচ্ছে? এই তো হাফ হলো। এই তো হাফ হলো। এরকম করো না কিন্তু, তাহলে চলে যাও। পড়াটা কমপ্লিট হবে না হবে ওটা তো আমি ডিসাইড করবো না, বলো? ডিএনএ স্ট্রাকচার তো কমপ্লিটই হলো না। ডিএনএ কয়টা স্ট্র্যান্ড থাকে? ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড না ডাবল স্ট্র্যান্ড? ডিএনএ ডাবল স্ট্র্যান্ড। এটা তো একটা স্ট্র্যান্ড হলো, আর একটা স্ট্র্যান্ড বাকি আছে তো। অদ্ভুত ব্যাপার। দেখি ক্লাস 10 পাইছো নাকি? তো মনে করো এটা, এটাতে আমি ডিএনএ এর একটা স্ট্র্যান্ড বানালাম, শুধুমাত্র একটা স্ট্র্যান্ড। কিন্তু ডিএনএ তো ডাবল স্ট্র্যান্ডেড হয়। ডিএনএ এর যে পপুলার যে একটা স্ট্রাকচার তোমরা ছোটবেলা থেকে দেখেছো, এই যে এইরকম একটা স্ট্রাকচার হয়, এটা একটা স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড, হ্যাঁ কি না? এবার জিনিসটা দেখো, ধরে নাও এটা ডিএনএ এর একটা স্ট্র্যান্ড। এটা মনে করো এর ডিএনএ এর একটা স্ট্র্যান্ডে অনেকগুলো। এবার তাহলে আমাকে বলো তো ডিএনএ কি দিয়ে তৈরি? ডিএনএ এর ইউনিট কে কি বলবো? না, ডিএনএ এর ইউনিট কে কি বলবো বলো? ডিএনএ এর ইউনিট কে কি বলবো? এই গোটাটাকে কি বলে? একটা নিউক্লিওটাইড। ডিএনএ ইজ মেড আপ অফ নিউক্লিওটাইড। তাহলে অনেকগুলো নিউক্লিওটাইড পর পর লেগে কি নামটা কি বলবো বলো? যেমন অনেকগুলো স্যাকারাইড পর পর লেগে কি হয়? মনোস্যাকারাইড থেকে কি হয়? পলিস্যাকারাইড। তাহলে অনেকগুলো নিউক্লিওটাইড পর পর লাগলে কি হবে? পলি নিউক্লিওটাইড। হিস্টোন তো পরে আছে, ক্রোমোজোমের মধ্যে আছে। এটা হলো কি? এইবার এই ডিএনএ এর একটা স্ট্র্যান্ডে দেখো তোমার এই যে সবার প্রথম 1 নাম্বার যে সুগারটা, ধরো না এটা ফার্স্ট 1 নাম্বার সুগার, এর 5 নাম্বার কার্বনের পরে আর কোনো সুগার নেই, তাই কি না? তাহলে এই এনটাকে বলবো 5' এন্ড। এই এনটাকে কি বলবো? 5' এন্ড। আর মনে করো এইটা হচ্ছে লাস্ট সুগার, একদম এইটা হচ্ছে মনে করো লাস্ট সুগার, একদম লাস্ট। এই লাস্ট সুগারের কত নাম্বার কার্বনের পরে আর কোনো নিউক্লিওটাইড নেই? 3। তাহলে এটা বলবো 3' এন্ড। অ্যাকচুয়ালি বলে 3' OH এন্ড, ঠিক আছে? আর ওটাকে বলে 5'। অ্যাকচুয়ালি এটাকে বলে 5'। তোমার হচ্ছে ফসফেট এন্ড, মানে কারণ এখানে ফসফেট গ্রুপটা ফ্রি আছে। এনিওয়ে, এবার আমাদেরকে করতে হবে কি? সেকেন্ড স্ট্র্যান্ডটা বানাতে হবে। এবার সেকেন্ড স্ট্র্যান্ডটা করতে হয় কি? উল্টা বানাতে হয়। সেকেন্ড স্ট্র্যান্ডটা উল্টা করতে হয় কিরকম? যেমন এখানে দেখো অক্সিজেনটা উপরে আছে, আমাকে অক্সিজেনটা আঁকাতে হবে নিচে। অক্সিজেনটা আঁকাতে হবে নিচে।
ঠিক, এই যে এই দিকে চলে গেল 5 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, এই যে 4 নাম্বার কার্বন, 5 নাম্বার উপরে আছে, আমাকে 5 নাম্বার ড্র করতে হবে নিচে, C5। ঠিক, এই দিকে চলে গেল হচ্ছে তোমার 3, এই দিকে চলে গেল 2, এই দিকে চলে গেল 1। এই যে রিংটা কমপ্লিট করলাম, উল্টা করে আঁকালাম, এখানে এইরকম, ওইদিকে এইরকম করতে হবে আর একটা স্ট্র্যান্ড। তাহলে দেখো, 1 নাম্বার কার্বনে আমরা তো জানি একদিকে OH, একদিকে H। 2 নাম্বার কার্বনে দুটাই কি হবে বলতো, ডিএনএ সুগারে কি দুটাই H। 3 নাম্বার কার্বনে একটা H আর একটা কি হয় OH। 4 নাম্বার কার্বনে একটা OH তো এইদিকে, আর 5 নাম্বার কার্বনে CH2OH। এবার এটার সাথে আমাকে কি লাগাতে হবে বলো, আগে কি লাগাই, ফসফেট গ্রুপ। ফসফেট গ্রুপ কত নাম্বার কার্বনের সাথে লাগছিল, 5 নাম্বার। তাহলে ফসফেট গ্রুপটা নিচে ড্র করব, P ডবল বন্ড O, এইদিকে OH, এইদিকে OH, এইদিকে OH। তাহলে কিভাবে বন্ডটা হবে, এই যে OH গ্রুপটা সবসময় কোথা থেকে নিব বলো, OH গ্রুপটা সুগার থেকে নিব, এখান থেকে OH আর H কি হয়ে বেরিয়ে গেল, জল হয়ে বেরিয়ে গেল। কার্বন আর অক্সিজেনের মাঝখানে কি বন্ড বলো, এস্টার বন্ড। ঠিক, আচ্ছা এইবার এইদিকে যদি সাইটোসিন থাকে, তোমাকে এখানে সব সময় গুয়ানিন নিতে হবে, মানে এইদিকে পিউরিন থাকলে পিরিমিডিন থাকলে ওইদিকে পিউরিন, ওইদিকে পিউরিন থাকলে এইদিকে পিরিমিডিন। এটা তোমাকে মেনটেন করতেই হবে। দেখে চারগাপস রুল বলে কি, চারগাপস রুল, চারগাপস রুল অনুযায়ী অ্যাডেনিন প্লাস গুয়ানিন ইজ ইকুয়াল টু থাইমিন প্লাস সাইটোসিন, মানে টোটাল নাম্বার অফ পিউরিন ইজ ইকুয়াল টু টোটাল নাম্বার অফ পিরিমিডিন। অ্যাডেনিন আর গুয়ানিন কি পিউরিন, থাইমিন আর সাইটোসিন কি পিরিমিডিন। তো তোমার এই চারগাপস রুলটা ফলো করতে হবে। তো এইদিকে সাইটোসিন থাকলে তোমাকে অবশ্যই অবশ্যই এইদিকে কি নিতে হবে বললাম বলতো, সাইটোসিনের সাথে সবসময় থাকবে গুয়ানিন, আর অ্যাডিনিনের সাথে সবসময় থাকে হচ্ছে থাইমিন, এটা মনে রাখবা। তাহলে সাইটোসিন থাকলে এইদিকে কি নিব বলো, গুয়ানিন। তাহলে গুয়ানিন পিউরিন না পিরিমিডিন, পিরিমিডিন। তাহলে পিরিমিডিন সিঙ্গেল রিং না ডাবল রিং, আ আ সরি, গুয়ানিন তো পিউরিন, গুয়ানিন পিউরিন যার ডাবল রিং। এবার ডাবল রিং এর কত নাম্বার পজিশন মাথায় রাখতে হবে, 9 নাম্বার। আর এখানে 9 নাম্বার পজিশনে কি থাকে, হাইড্রোজেন। তাহলে 1 নাম্বারের সাথে তোমার OH আর এখান থেকে H কি হয়ে বেরিয়ে গেল, জল হয়ে বেরিয়ে গেল। আর এখানে কার্বন, কার্বন আর নাইট্রোজেনের মাঝখানে কি বন্ড বলো, বন্ডটার নাম বলো, গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে এটা কি বানালাম বলো তো, একটা, এটা কি বানালাম, নিউক্লিয়, বলো তাড়াতাড়ি, নিউক্লিয় টাইপ। তিনটাই তো আছে, নিউক্লিয় টাইপ হলো। ঠিক, তারপরে এবার চলে আসো ওপরেরটাতে। এইবার এর পরে এর পাশেরটাতে কি থাকবে, এখানে আছে গুয়ানিন, তাহলে গুয়ানিনের অপোজিটে কি থাকবে বলো তো, গুয়ানিনের অপোজিটে কি থাকবে, এখনই তো শিখালাম, গুয়ানিনের অপোজিটে কি থাকবে, হ্যাঁ বলো বলো, সাইটোসিন। তাহলে এইদিকে হচ্ছে 1 নাম্বার কার্বন, সুগারটা প্রথমে ড্র করে নি। এই যে হচ্ছে তোমার 1 নাম্বার কার্বন, এইদিকে তোমার হয়ে গেল, দাঁড়াও এক second, 1 নাম্বার কার্বনটা এইদিকে, 1 নাম্বার কার্বন, তারপরে এইদিকে 2, 2, এইদিকে হয়ে গেল 3, এইটা 4, 5 নাম্বার কার্বনটা বাইরে। এইখান থেকে একটা ও দিয়ে ডাবল রিংটাকে কমপ্লিট করে দাও, রিংটাকে কমপ্লিট করে দাও। 1 নাম্বার কার্বনে কি কি থাকবে, এইচ OH। 2 নাম্বার কার্বনে দুটাই এইচ, 3 নাম্বার কার্বনে একটা এইচ, একটা OH। 4 নাম্বার কার্বনে একটা এইচ, OH-টা তো এইদিকে ওইটা হয়ে গেল। 5 নাম্বার কার্বনে CH2OH হলো। তারপরে ফসফেট গ্রুপ লাগাবো, তাই কি না, P ডবল বন্ড O, ডবল বন্ড ওটাকে না ভিতরে রাখি, P ডবল বন্ড O, এইদিকে OH, এইদিকে OH, এইদিকে OH হলো। তাহলে কিভাবে হবে, 5 নাম্বার কার্বনের OH আর এখান থেকে H কি হয়ে গেল, ডিহাইড্রেশন হয়ে বেরিয়ে গেল। কার্বন আর অক্সিজেনের মাঝখানে কি বন্ড বলো, এস্টার বন্ড। আর এইদিকে গুয়ানিন থাকলে এইদিকে কি নিব,
পিউরিন থাকলে তার অপোজিটে কি নিতে হয়? পিরিমিডিন। গুয়ানিন থাকলে তার অপোজিটে নিব হচ্ছে সাইটোসিন। ঠিক আছে। আর পিরিমিডিনের কত নাম্বার পজিশন মাথায় রাখতে হবে? 1 নাম্বার। তাহলে এখানে হাইড্রোজেন আছে, তাহলে এখান থেকে OH, 1 নাম্বারের OH, এখান থেকে H জল করে বের করে দাও। কার্বন আর নাইট্রোজেনের মাঝখানে কি বন্ড বলো? গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে। এবার এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড। এবার এই দুটা নিউক্লিওটাইডকে লাগাবো। কিভাবে লাগাবো? 3 নাম্বার কার্বন, মনে পড়লো? তোমার হচ্ছে সবসময় অড নাম্বার গুলো মনে রাখবা। এই দিক থেকে OH আর এই দিক থেকে H, কি জল করে বের করে দিলাম। কার্বন আর অক্সিজেনের মাঝখানে এবার বলো এই বন্ডটার নাম বলো। ফসফো ডাই এস্টার বন্ড। বুঝলা কথাটা? নেক্সট, এইদিকে আছে থাইমিন। তাহলে বলো তো থাইমিনের অপোজিটে কি থাকবে? অ্যাডেনিন। তাহলে এই দিক থেকে হচ্ছে তোমার কার্বন নাম্বার 1, এইদিকে 2, এইদিকে 3, এইদিকে 4, এইদিকে 5, আর এইদিকে ও। আর এটা দিয়ে রিংটা কমপ্লিট করে দাও। 1 নম্বরে OH, H, 2 নম্বরে দুটাই হবে কি H, 3 নম্বরে হলো H, OH। আমি যতবার করছি না এতক্ষণে না তোমাদের এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা, কিন্তু তোমরা এত বিরক্তি হচ্ছ যে তোমরা শেখার কোনো ইচ্ছাই নাই। এইদিকে হচ্ছে H, আর এইদিকে হয়ে গেল একটা OH। ঠিক। তাহলে এটা প্রথমে কি এটার সাথে লাগাবো? ফসফেট গ্রুপ। তাহলে P ডবল বন্ড O, এইদিকে OH, এইদিকে OH, এইদিকে OH। কিচ্ছু না, 5 নাম্বার থেকে OH আর এখান থেকে H জল করে বের করে দাও। কার্বন আর অক্সিজেনের মাঝখানে কি হয়ে যাবে? এস্টার বন্ড। হলো। তাহলে এবার থাইমিনের অপোজিটে কি নিতে হয়? অ্যাডেনিন। অ্যাডেনিন পিউরিন না পিরিমিডিন? পিউরিন। পিউরিন মানে কয়টা রিং হবে? ডাবল রিং। এবার ডাবল রিং এ কত নাম্বার পজিশন মাথায় রাখতে হয়? 9 নাম্বার পজিশন। ঠিক, 9। তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে। তাহলে এখানে একটা হচ্ছে তোমার হাইড্রোজেন হয়ে গেল। এখানে এনটাকে ঠিক করে দিই। ঠিক আছে। তাহলে এইটা হয়ে, এটাকে আমি নিয়ে নিলাম হচ্ছে তোমার অ্যাডিনিন। তাহলে কি এখান থেকে 9 নাম্বারের হাইড্রোজেন, আর 1 নাম্বার থেকে কি নিব? OH। তাহলে এটা হয়ে গেল তোমার H2O হয়ে বেরিয়ে গেল। তো পরে লিখে দিচ্ছি, নাইট্রোজেন আর কার্বনের মাঝখানে কি বন্ড হবে? গ্লাইকোসাইডিক বন্ড। ওটা পরে লিখে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, হয়ে গেছে দেখি। তাহলে এইদিকে H2O হয়ে বেরিয়ে গেল, আর এইদিকে এটা হয়ে গেল গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে এবার ও সরি, আবার নিউক্লিওটাইড আর নিউক্লিওটাইডের মধ্যে বন্ডিংটা, এই 3 নাম্বার কার্বন থেকে কি নিব? OH, আর এখান থেকে নিব H জল হয়ে বেরিয়ে গেল। কার্বন আর অক্সিজেনের মাঝখানে কি বন্ড? ফসফো ডাই এস্টার বন্ড। হলো। এবার এইখানে আছে হচ্ছে অ্যাডিনিন। তাহলে আগে সুগার, 1 নাম্বার কার্বন, এইদিকে হয়ে গেল 2, 3, 4, বাইরে থাকবে 5, এখানে O, 1 নম্বরে OH, H, 2 নম্বরে H, আর দুটাই হবে H কারণ এটা ডিএনএ। 3 নম্বরে H, OH, 4 নম্বরে একটা H, OH এইদিকে, 5 নম্বরে CH2OH। ফসফেট গ্রুপ P ডবল বন্ড O। হ্যাঁ, ইনভলভ থাকলে তো হবেই, ইনভলভ থাকলে তো হবেই। এদিকে OH, এইদিকে OH, এইদিকে OH। তাহলে কিভাবে করবো? এখান থেকে OH, এখান থেকে H জল হয়ে বেরিয়ে গেল। কার্বন আর অক্সিজেনের মাঝখানে এস্টার বন্ড। একবারে ফসফোডাই এস্টার বন্ডটাও করে দিই। 3 নাম্বার কার্বনের OH, আর এখান থেকে H জল হয়ে বেরিয়ে গেল। অক্সিজেন আর কার্বনের মাঝখানে কি বন্ড? ফসফো ডাই এস্টার বন্ড।
আর এইখানে অ্যাডিনিন আছে, তাহলে অপোজিটে কি নিব বলো তো আইডিয়া করে? হ্যাঁ, থাইমিনের অপোজিটে যদি অ্যাডিনিন থাকে তাহলে অ্যাডিনিনের অপোজিটে কি থাকবে? থাইমিন। তাহলে থাইমিন পিউরিন না পিরিমিডিন? থাইমিন পিউরিন না পিরিমিডিন? এইদিকে অ্যাডিনিন ডাবল রিং মানে পিউরিন, তাহলে থাইমিন অবশ্যই পিরিমিডিন। পিরিমিডিনের কত নাম্বার পজিশন? 1 নাম্বার। এখানে হাইড্রোজেন, এখানে এইচ আর ওএইচ কি হয়ে বেরিয়ে গেল? জল হয়ে বেরিয়ে গেল। কার্বন আর নাইট্রোজেনের মাঝখানে কি বন্ড? গ্লাইকোসাইডিক বন্ড। এবার এটার প্রাইম মানে পোলারিটি। পোলারিটি কি? আমি এখানে নিচের থেকে শুরু করেছি। এবার নিচে দেখো 5 নাম্বার কার্বনটার পরে আর কোনো নিউক্লিওটাইড নেই, তাহলে বলো তো এটা কোন এন্ড হবে? 5 প্রাইম এন্ড। এগুলো বারবার করে করাচ্ছি সেই জন্য। আর একদম ওপরের দিকে দেখো, এখানে 3 নাম্বার কার্বনের পরে আর কোনো নিউক্লিওটাইড নেই, তাহলে এটা হয়ে গেল 3 প্রাইম এন্ড। তাহলে পাশাপাশি যখন আমি দুটো ডিএনএ স্ট্র্যান্ডকে যখন আমি দেখছি, তখন দেখতে পাচ্ছি এই দিকে ছিল হচ্ছে 5 প্রাইম এন্ড, কিন্তু ওই স্ট্র্যান্ডের এই দিকে আছে হচ্ছে 3 প্রাইম এন্ড। আর এই স্ট্র্যান্ডের নিচের দিকে আছে হচ্ছে তোমার 3 প্রাইম এন্ড, আর ওই দিকে নিচের দিকে কি আছে? 5 প্রাইম এন্ড। তাহলে এটা হচ্ছে অ্যান্টি প্যারালাল। অ্যান্টি প্যারালাল 5 প্রাইম হলে এইদিকে 3 প্রাইম, এইদিকে 3 প্রাইম হলে এইদিকে 5 প্রাইম। এটাকে বলে ডিএনএ দুটো স্ট্র্যান্ড অ্যান্টি প্যারালাল হয়। এবার ডিএনএ স্ট্র্যান্ড দুটো কি করে লাগবে? যদি গুয়ানিন আর সাইটোসিন থাকে, তাদের মাঝখানে 3টা হাইড্রোজেন বন্ড হয়। কয়টা হাইড্রোজেন বন্ড? কার কার মাঝখানে বললাম? গুয়ানিন আর সাইটোসিনের মাঝখানে। আর অ্যাডিনিন আর থাইমিন, এই যে তাহলে এখানেও দেখো গুয়ানিন সাইটোসিন, তাহলে কটা হাইড্রোজেন বন্ড হবে? 3টা হাইড্রোজেন বন্ড। 3টা হাইড্রোজেন বন্ড। আর যদি অ্যাডিনিন আর থাইমিন থাকে, তাহলে 2টা হাইড্রোজেন বন্ড হয়। কটা বললাম? 2টা। কার কার মাঝখানে? অ্যাডিনিন আর থাইমিনের মাঝখানে। তাহলে এখানেও কি লাস্টে এখানেও অ্যাডিনিন থাইমিন, সে যেই দিকেই থাকুক, তাহলে কটা হাইড্রোজেন বন্ড? 2টা হাইড্রোজেন বন্ড। এরকম করে তৈরি হলো হচ্ছে তোমার ডিএনএ এর স্ট্রাকচার। এরকম করে তৈরি হলো হচ্ছে গিয়ে তোমার ডিএনএ এর স্ট্রাকচার। কি বুঝলা? বলতে পারবো না। বলতে পারবো না। হ্যাঁ, প্রত্যেক ব্যাচে বানাই তো, 11এও বানাই, 12এও বানাই। 12এও তোমার জেনেটিক্স আছে, জেনেটিক্সে আবার এটা বুঝতে হবে। হ্যাঁ। তো এইটা কি আঁকালাম বলতো? এটা আমি ড্র করলাম ডিএনএ এর কেমিক্যাল স্ট্রাকচার। কেমিক্যাল স্ট্রাকচার বলে এখানে যে কি কি কেমিক্যাল দিয়ে তৈরি। বুঝলা কি না? 11-এ ওরকম করলে হবে না, বকা খাবা আমার কাছে। 11-এ অনেক ধৈর্য লাগবে, আমার অনেক বড় ডিসকাশন হয়, অনেক বড়। 10 নাকি 1 ঘন্টা লেকচার শেষ? এখনো অনেক টাইম আছে, 15 মিনিট। ডিএনএ এর ফিজিক্যাল স্ট্রাকচার এবার বলবো। ডিএনএ ফিজিক্যাল স্ট্রাকচার এত কঠিন না, ডিএনএ ফিজিক্যাল স্ট্রাকচার সোজা। আচ্ছা, এটা হচ্ছে ডিএনএ এর ডাবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার, ঠিক আছে? জিনিসটাকে এইভাবে করতে হয় যে, মনে করো এই পয়েন্টটাকে নেই, যদি এই পয়েন্টে আমি ধরে নাও যে কালো কালারের যে স্ট্র্যান্ডটা আছে ওটা সামনে আছে, আর রেড কালারের স্ট্র্যান্ডটা মনে করো পিছন দিকে আছে। পরেরটাতে কালোটা চলে যাবে পিছন দিকে, রেডটা চলে আসবে সামনের দিকে, তারপরেরটাতে আবার উল্টা। ধরো ধরো, এটাতে কালোটা, এটাতে হচ্ছে মনে করো রেডটা সামনের দিকে আছে, কালোটা আছে পিছনের দিকে। জিনিসটা বুঝতে পারছো? একটু 3D মতো জিনিসটাকে ইমাজিন করো। আমাকে তো 2টা হেলিক্স বানাতে হবে, দাঁড়াও এক second। ছোট করে ড্র করতে হবে। কথা বলো না, আমার ফ্লোটাকে নষ্ট করো না।
আচ্ছা, এটাতে মনে করো কালোটা উপরের দিকে ড্র করলাম, কালোটা উপরের দিকে আছে, তারপরেরটাতে মনে করো রেডটা উপরের দিকে আছে, তারপরেরটাতে আবার কালোটা উপরের দিকে, রেডটা সামনের দিকে, রেডটা পেছনের দিকে। আমরা ঠিক করে দিই, কালোটা ঠিক করে দিই, এইদিকে হচ্ছে রেডটাকে ঠিক করি। এবার দেখো, তো বুঝতে সুবিধা হবে, তাই কি না? রিবন মনে করো দুটা। এইবার ব্যাপারটা হচ্ছে জিনিসটা কিচ্ছু না এরকম, এই যে দেখো, ফসফেট সুগার, ফসফেট সুগার, ফসফেট, এরকম করে কিচ্ছু নাই, ফসফেট সুগার, ফসফেট সুগার, এগুলো এস্টার বন্ড করে করে, বা ফসফোডাই এস্টার বন্ড করে। আর সুগারের থেকে প্রথমে মনে করো এইদিকে আছে অ্যাডিনিন, বলো তো তাহলে এইদিকে কি থাকবে? থাইমিন। মাঝখানে কটা বন্ড? দুটা হাইড্রোজেন বন্ড, এই যে এরকম। এইদিকে মনে করো সুগার থেকে আছে মনে করো গুয়ানিন, এই দিকের সুগারের থেকে আছে মনে করো, তাহলে কি থাকবে বলো তো? গুয়ানিনের অপোজিটে কি থাকে? সাইটোসিন। আর মাঝখানে কটা বন্ড? তিনটা বন্ড। এরকম করে জিনিসটাকে ইমাজিন করো। তাহলে কি হয় যে এই জিনিসটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমি করছি, এই পয়েন্টে কালো মানে 1 নাম্বার ব্যান্ডটা উপরের দিকে আছে, এই পয়েন্টটাতে ইমাজিন করো, ঠিক? তারপরের পয়েন্টে 1 নাম্বারটা চলে গেল পিছনের দিকে, 2 নাম্বারটা চলে আসলো সামনে, তারপরেরটাতে আবার 1 নাম্বারটা সামনে, 2 নাম্বারটা পিছন দিকে। বলো তো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কত পাক খেলো? কয় পাক খেলো? সামনে থেকে পিছনে গিয়ে আবার সামনে, 1 পাক, 1 পাক, 1 হেলিক্স। দেখো, এই যে আমাকে দেখো, সামনে থেকে পিছনে থেকে সামনে আমি কয় পাক খেলাম? আমি 2 পাক খেলাম? আমি 1 পাক খেলাম। এবার 1 হেলিক্স মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি। এগুলা ফিজিক্যাল স্ট্রাকচার, ঠিক আছে? 360 ডিগ্রি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 360 ডিগ্রি। কালো ব্যান্ডটাকে ইমাজিন করবো, কালোটা সামনে থেকে পিছনে, ওটা কিন্তু 180 হলো, আবার সামনে যখন আসলো তাহলে 360 হলো, ঠিক? আচ্ছা, এবার এই 360 মানে 1 হেলিক্সের মধ্যে এই যে অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, এটাকে কি বলে বলতো? এগুলোকে বলে বেস পেয়ার। বেস পেয়ার। এই যে অ্যাডিনিন একটা নাইট্রোজেন বেস, থাইমিন একটা নাইট্রোজেন বেস, পেয়ারিং করলো ডাবল হাইড্রোজেন বন্ড দিয়ে, এটা বেস পেয়ার হলো। তো স্যার একটা পাকের মধ্যে কয়টা বেস পেয়ার থাকে? 10টা থাকে। কতগুলো? 10 BP মানে বেস পেয়ার। মনে করো এই যে 1 2 3 4 5 6 নাম্বারটা মনে করো ওই এই পাকের মাঝখানে আছে, এরকম ভাবে দেখা যাচ্ছে না, 6 7 8 9, আর এখানে মনে করো 10। তা স্যার এখান থেকে এতটুকুনি ডিস্টেন্স কত? এই 1 পাকের ডিস্টেন্স কত? 1 পাকের ডিস্টেন্স হচ্ছে 34 ন্যানোমিটার। 34 ন্যানোমিটার অর 0.34 অ্যাংস্ট্রম। তাহলে 34 ন্যানোমিটারের মধ্যে কটা বেস পেয়ার? 10টা। তাহলে বলো তো দুটো বেস পেয়ারের মাঝখানে ডিস্টেন্স কত হবে? যদি 10টার ডিস্টেন্স 34 হয়, তাহলে একটার সাথে আর একটার ডিস্টেন্স কত হবে? কি করে? 10টা বেস পেয়ারের ডিস্টেন্স 34, তাহলে একটা বেস পেয়ার থেকে আর একটা বেস পেয়ারের ডিস্টেন্স কত? 34/10 কিনা? 3.4 ন্যানোমিটার। বুঝলাম? এগুলো 3.4 ন্যানোমিটার অর, সরি এখানে ভুল বললাম, এটা হবে 3.4, এটা হবে 0.34, আর এখানে হবে 0.34। 0.34 তার মানে অ্যাংস্ট্রমে করলে 0.034 অ্যাংস্ট্রম। আর দুটো হেলিক্সের মাঝখানে এই যে ডায়ামিটারটা, এই ডায়ামিটারের ডিস্টেন্স হচ্ছে 20 অ্যাংস্ট্রম আর 0.2 ন্যানোমিটার। এরকম। এগুলো হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচার ডিএনএ, এগুলো ক্লাস 12-এ আছে, তাই এটা আমি অত বেশি বলছি না এটা। তাহলে নিউক্লিওটাইড মানে নিউক্লিক অ্যাসিড কিন্তু শেষ, নিউক্লিক অ্যাসিড হচ্ছে শেষ। সবসময় বেস পেয়ারিংটা মনে রেখো, এই যে দেখে নাও, যেটা আদার টাইপ অফ ম্যাক্রোমলিকিউল, ডিএনএ আরএনএ কিন্তু ম্যাক্রোমলিকিউল, তাহলে বলো তো এটাকে আমি অ্যাসিড সলিউবল পুলের মধ্যে পাবো না অ্যাসিড ইনসলিউবল পুলের মধ্যে পাবো?
ইনসলিউবল এর মধ্যে পাবো অবশ্যই। এটা নিউক্লিক অ্যাসিড, দে আর পলিনিউক্লিওটাইড। এই যে এটার মানে বলো এবার, পলিনিউক্লিওটাইড। অনেকগুলা নিউক্লিওটাইড পর 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 লেগে ডিএনএ টা তৈরি করে, তাই এটা পলিনিউক্লিওটাইড। টুগেদার উইথ পলিস্যাকারাইড এন্ড পলিপেপটাইড, দিস কম্প্রাইজ ট্রু ম্যাক্রোমোলিক। মানে কি পলিস্যাকারাইড মানে ধরো নাও স্টার্চ, তারপরে হচ্ছে সেলুলোজ, ওগুলোর সাথে পলিপেপটাইড মানে প্রোটিনের সাথে ডিএনএও একটা, মানে ডিএনএ বা আরএনএও একটা ম্যাক্রো মলিকিউল। ফর নিউক্লিক অ্যাসিড দ্য বিল্ডিং ব্লক ইজ নিউক্লিওটাইড। আমি নিউক্লিওটাইড কি আমি বলেছি, সুগার, ফসফেট আর নাইট্রোজেন বেসকে একটা নিউক্লিওটাইড বলে। আবার সুগার, ফসফেট, নাইট্রোজেন বেস একটা নিউক্লিওটাইড। দুটো নিউক্লিওটাইডের মধ্যে কি বন্ড বলো? ফসফো ডাই এস্টার বন্ড। এগুলো বলতে হতে হবে। এ নিউক্লিওটাইড হ্যাজ থ্রি কেমিক্যালি ডিস্টিংক্ট কম্পোনেন্ট। একটা হেটারোসাইক্লিক কম্পাউন্ড। হেটারোসাইক্লিক কম্পাউন্ড কোনটা, সুগার, নাইট্রোজেন বেস না ফসফেট গ্রুপ বলো তো? না, নাইট্রোজেন বেসটা হচ্ছে হেটারোসাইক্লিক কম্পাউন্ড। কারণ ওর মধ্যে অর্গানিক, এমন একটা অর্গানিক কম্পাউন্ড যার কার্বন ছাড়া আর কি আছে এটার মধ্যে, নাইট্রোজেন আছে, ওটাই তো বুঝালাম। সেকেন্ডটা হচ্ছে একটা মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড কি বলতো, আমি কি বুঝালাম, পেন্টোজ সুগার। কোন সুগার? পেন্টোজ সুগার। যদি আরএনএ হয় তাহলে কি সুগার? রাইবোজ সুগার। আর যদি ডিএনএ হয় তাহলে ডিঅক্সি রাইবোজ সুগার। আর একটা ফসফরিক অ্যাসিড H3PO4 or phosphate, as you notice in figure 9.1। এই যে দেখো ফিগার 9.1 এ চলে আসো। এই যে যেখানে সবগুলো স্ট্রাকচার আছে, সবগুলোর স্ট্রাকচার এই যে চলে আসো হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে অ্যাডিনিন। এই যে দেখো একটা শুধু অ্যাডিনিনের স্ট্রাকচার দেওয়া আছে। পিউরিনের মধ্যে অ্যাডিনিনের স্ট্রাকচার, পিরিমিডিনের মধ্যে দেখো ইউরাসিলের স্ট্রাকচার। এবার দেখো এইদিকে দেখবা অ্যাডেনিন তোমার সুগারের সাথে লেগে গেল, তাহলে সুগার উইথ নাইট্রোজেন বেস, এটাকে কি বলবো? নিউক্লিও, হ্যাঁ, নিউক্লিওসাইড। যদি অ্যাডিনিন থাকে ওটার নাম কি বলেছিলাম? অ্যাডিনোসাইন। গুয়ানিন থাকলে গুয়ানোসাইন, থাইমিন থাকলে থাইমিডাইন, সাইটোসিন থাকলে সাইটিডাইন, ইউরাসিন থাকলে ইউরিডাইন। আর যদি এটা ডিএনএ হয় তাহলে সামনে 2' ডিঅক্সি কথাটা লাগাতে হবে। এখানে শুধু অ্যাডিনোসাইন, কারণ এখানে দেখো 2 নাম্বার কার্বনে কি এইচ, এইচ আছে না ওএইচ আছে। তাহলে এটা ডিএনএ এর নিউক্লিওসাইড না আরএনএ এর বলো তো? ওএইচ থাকলে মানে এটা কিসের নিউক্লিওসাইড? আরএনএ এর নিউক্লিওসাইড। ডিএনএ থাকলে, ডিএনএ হলে তো এই ওটা থাকতো না, হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে এবার দেখো সুগার আর অ্যাডিনিন মানে নিউক্লিওসাইডের সাথে একটা ফসফেট গ্রুপ লাগিয়ে দিল, তাহলে গোটাটা কি হয়ে গেল? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। আর নিউক্লিওটাইডের নাম কি বলেছিলাম? অ্যাডিনিন থাকলে ওটার নাম কি ছিল? অ্যাডিনাইলেট, অর সিম্পলি বলে অ্যাডিনাইলিক অ্যাসিড। ইউরাসিল, ইউরাসিল দিয়েও তোমার আগে নিউক্লিওসাইড বানালো ইউরিডাইন, তারপরে তোমাকে নিউক্লিওটাইডটা বানাতে বলেছে। এই নিউক্লিওটাইডটা বইয়ের মধ্যে তোমাকে এই ফাঁকা রেখেছে কেন? তোমাকে আঁকাতে বলেছে এটা, এটা তোমাকে আঁকাতে বলেছে। এই যে ইউরিডাইন দিয়ে নিউক্লিওটাইডটা তুমি বানাও, কিছুই না। এখানে পেন্টোজ সুগার, মানে এখানে, এখানেও দিয়ে দাও ওএইচ, এখানে দিয়ে দাও ইউরাসিল, ইউরাসিল, এখানে দিয়ে দাও হচ্ছে OCH2। আগেরটা দেখে দেখে বসালেই হয়ে যাবে। পি ডবল বন্ড ও, এইদিকে একটা বন্ড, এইদিকে একটা ওএইচ, এইদিকে একটা ওএইচ, আর এইদিকে এখানে একটা ওএইচ। এই তো হয়ে গেল। এটার নাম, নাম কি হয়ে যাবে? ইউরিডাইলিক অ্যাসিড। ইউরিডাইলিক অ্যাসিড এটার নাম হয়ে যাবে, নিউক্লিওটাইডটার নাম। আর ইউরিডাইলেট, এখানে CH2 লেখা, কিন্তু এটা CH2, এখানে একটা ও দিতে হবে। আমি বেশ সাজেস্ট করবো ওপরেরটা দেখে দেখে আঁকাও, আমারটা না দেখে ওপরেরটা দেখো। সেম টু সেম আঁকিয়ে দাও, খালি অ্যাডিনিনের জায়গায় ইউরাসিল লিখে দাও, ব্যাস। এমনি এমনি না, আমি এমনি এমনি বুঝালাম না, সব আছে। খালি কি বলতো, এখানে শুধু অ্যাডিনিন আর ইউরাসিল দিয়েছে, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন তোমাকে পরীক্ষায় দিতেই পারে, তোমাকে পরীক্ষায় দিতেই পারে। থাইমিন, অ্যাডিনিন, ইউরাসিল যে কোনোটা দিয়েই দিতে পারে।
তাহলে as you see in figure 9.2, as you see in figure 9.2 9.1, এই যে এখান থেকে আবার দেখো, the heterocyclic compound in nucleic acid are the nitrogen base. হেটেরোসাইক্লিক, কারণ ওখানে নাইট্রোজেন আছে হেটেরো অ্যাটম হিসেবে। কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন এন্ড থাইমিন। অ্যাডেনিন আর গুয়ানিনকে একসাথে কি বলে? পিউরিন। আর বাকিগুলোকে একসাথে কি বলে? পিরিমিডিন। The skeletal heterocyclic ring is called as purine and pyrimidine respectively. তাহলে সুগার ফাউন্ড ইন পলিনিউক্লিওটাইড ইজ আইদার কি 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 ধরনের সুগার হয়? রাইবোজ অর 2 প্রাইম ডিঅক্সিরাইবোজ। রাইবোজ হলে কার মধ্যে থাকবে? আরএন এর মধ্যে থাকবে। 2 প্রাইম ডিঅক্সি হলে ডিএন এর মধ্যে। A nucleic acid containing deoxyribose sugar is called deoxyribonucleic acid, মানে ডিএনএ। আর যদি ওটা রাইবোজ সুগার থাকে তাহলে ওটাকে বলে রাইবোনিউক্লিক অ্যাসিড, মানে আরএনএ। যাও। কোনটা?